বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 26শে মে 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 18তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির চতুর্থ ক্লাস। আজকে আমরা প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব, 7-এর ক নাম্বার প্রশ্ন। সবাই দেখেন যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই প্রশ্নটা যেবার ওই যে আপনার বার কাউন্সিলের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, যে যেবার আপনার 2020 সালের ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, ওইটা আন্দোলনের কারণে চেঞ্জ হয়ে গেল, এরপরে আবার পরীক্ষা হলো। তো তখন এই প্রশ্নটা এসেছিল এবং এই প্রশ্নটা সবাই ভাবছে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে মানে হয়তো বা এফআইআর লিখতে হবে বা অন্য কিছু লিখছে, কিন্তু এই প্রশ্নটা কোনোদিন কোনো পরীক্ষায় আসে নাই। ওই বার কাউন্সিলে 2020-21 সালের পরীক্ষা দিয়েই এই প্রশ্নের সূচনা ঘটছে। এই জায়গায় বলছে যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে, মানে আমলযোগ্য অপরাধ এখনো ঘটে নাই, যাতে না ঘটে তাহলে এই মুহূর্তে পুলিশের কি করণীয় আছে, এটাই আলোচনা করতে হবে এই প্রশ্নে। তো আমলযোগ্য অপরাধের প্রতিরোধে মানে প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, এটা এই সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 149 থেকে 153 ধারা পর্যন্ত। তো আমরা প্রিলিমিনারিতে যে পিডিএফটা পড়েছিলাম, লিখিততেও সেই একই উত্তর, হুবহু তাই। তো আমরা একটু পড়া শুরু করি, দেখেন উত্তরে চলে আসি। প্রথমে 149 ধারা দেখেন, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তা ফৌজদারি কার্যবিধি 1898-এর 149 থেকে 153 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি ধারা 149। আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারেন এবং আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান তিনি তার সাধ্যমতো প্রতিরোধ করবেন। অর্থাৎ একজন পুলিশ অফিসার, তার দায়িত্ব হলো যে তার সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ প্রতিরোধ মানে আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, উনি ওটা প্রতিরোধের জন্য যথাসম্ভব কি করবেন, চেষ্টা করবেন। বুঝতেন? তো তার আগে জানা দরকার যে আমলযোগ্য অপরাধ কি। গতকাল বলছিলাম আমলযোগ্য অপরাধ হলো, আইনের ভাষায় যদি বলেন, যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, সেটাই হলো আমলযোগ্য অপরাধ। বা আইনের ভাষা ছাড়া এমনি বোঝার ভাষায় যদি বলতে চান, যে অপরাধ হচ্ছে গুরুতর প্রকৃতির অপরাধ, সে হচ্ছে সেটাই হচ্ছে আমলযোগ্য অপরাধ। অথবা যে অপরাধের শাস্তি সাধারণত আপনার 2 বছরের বেশি, কয় বছরের বেশি, 2 বছরের বেশি, সেটাই হলো আমলযোগ্য অপরাধ। তো এখন যদি দেখেন, আমরা ব্যাখ্যা করি যে অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্বের কথা বলা হয়েছে। যখনই কোনো গুরুতর অপরাধের বিষয়ে কোনো পুলিশ অফিসার অবগত হন, তিনি অপরাধটি যাতে অনুষ্ঠিত হতে না পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করবেন। তো এখানে একটা জিনিস আপনাদের আনেন নাই? আচ্ছা দেবানি, এক্সট্রা নাই তো, মানে একজনে দিয়ে দিছি আবার। দেবানি বসেন। আচ্ছা, তো তাহলে যে জিনিসটা এখানে মনে রাখবেন, যে অপরাধটি যাতে অনুষ্ঠিত না হতে পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করবেন। কেস রেফারেন্স দেখেন, অপরাধের আশঙ্কা দেখা গেলেই তবে পুলিশ অফিসার পদক্ষেপ গ্রহণের ক্ষমতার উদ্ভব হয়। একজন লোক, আন্ডারলাইন করবেন, কাঁধে করে কুড়াল নিয়ে যাচ্ছে, এই কুড়াল নিয়ে সেই শত্রুকে আঘাত করবে, ওই অসিলায় পুলিশ সেই কুড়াল কেড়ে নিতে পারে না। কুড়াল যে নিয়ে যাচ্ছে, তার কাজই তো হচ্ছে কুড়াল নিয়ে কি কাটা, কাঠ কাটা। এখন তারে অপরাধ, যদি বলে যে কুড়াল নিয়ে এসে কুপাইতে যাচ্ছে বা কোনো অপরাধ সংগঠন সংগঠন করতে যাইতেছে, এই অসিলায় তার কুড়াল কেড়ে নেওয়া যাবে না। বা একজন যে কসাই, তার কাজই তো হচ্ছে মাংস কাটা, এখন তার কাছ থেকে যদি এইভাবে এই অসিলায় নিয়ে যাওয়া যাবে না। তো অপরাধ যিনি করবেন বা অপরাধের যিনি শিকার হতে পারেন, তাদের কেউকে আদেশ দেওয়ার ক্ষমতা পুলিশের নাই। এটা, এই লাইনটা কেটে দেন, এটা দরকার নাই। আহ আপনি জাস্ট মনে রাখেন যে যার যে কাজ, সেই কাজটুকু তারা ঠিক মতো করতে দিতে হবে। যদি এরকম করে যে আরিফ সাহেবের কাঁধে কুড়াল, আরিফ সাহেবে জিজ্ঞেস করলো যে আরিফ সাহেব কি করেন, মানিক দে বাড়ি, কি করেন, অ্যাডভোকেসি করি, তাই কাঁধে কুড়াল কেন, কোনো যৌক্তিক উত্তর নাই। তাইলে উনারে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য পুলিশ ওনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমরা চলে আসি ধারা 150। দেখেন,
আপাতত পাশের জনেরটা দেখেন, ক্লাস শেষের আগে দিয়ে দেবানি, সমস্যা নাই। ধারা 150 দেখেন, অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। অপরাধের ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ে খবর পেলে পুলিশ অফিসার সে খবর তার ঊর্ধ্বতন অফিসারের কাছে বা যে অফিসার অপরাধ প্রতিরোধের অধিকার রাখেন তার কাছে পৌঁছে দিবেন। কোন পুলিশ অফিসার সে যদি অপরাধের খবর শুনে, তাহলে তিনি সাথে সাথে যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সাথে সাথে কি করবেন বলেন, জানাই দিবেন। এখানে অধিক্ষেত্রের কোনো প্রশ্ন নেই, এই লাইনটা একটু আন্ডারলাইন করেন, অধিক্ষেত্রের কোনো প্রশ্ন নেই। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে যে কোনো থানায় জানানো যায়, যে কোনো থানায় জানানো যায় যদি সংবাদ পাই, গোপালগঞ্জের পুলিশ সংবাদ পেলো যে নড়াইল অমুক জায়গায় একটা অপরাধ সংগঠন হতে পারে, কিন্তু জানতে পারছেন নড়াইল পুলিশ জানে না, জানছে কি গোপালগঞ্জের পুলিশ, তাহলে গোপালগঞ্জের পুলিশ সাথে সাথে জানাই দিবে কারে? নড়াইলের ঊর্ধ্বতন কর্মকর্তাকে। যেখানেই অপরাধের ষড়যন্ত্র করা হোক না কেন, পুলিশ অফিসার এই ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। দেখেন, আপনাদের 7টা সাবজেক্টের সিলেবাস অনেক বড়। এই 7টা সাবজেক্টের প্রতি ধারার লাইন বাই লাইন আপনার পক্ষে মনে রাখা সম্ভব না। তা আমার যেটা করতে হবে, ওই ধারার, যাতে এই যে নেক্সট টাইম যদি আপনি পড়তে যান এই প্রশ্নটা, যাতে মনে ওঠে যে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে 151, তারপরে 151 পড়লে যাতে আপনার ওই ভিতরে কি আছে এই দুই চার কথা যাতে আপনার মনে পড়ে, বুঝেন কিনা? 149 আর কি, সরি। আর 150 হলে আমলযোগ্য অপরাধের কি ষড়যন্ত্র, তাহলে ষড়যন্ত্র আপনি মনে রাখবে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে 149, ষড়যন্ত্র 150, এইভাবে মনে রাখতে হবে। তারপরে দেখেন ধারা 151, এই প্রশ্নের মার্ক ছিল মাত্র 5, বুঝছেন? ধারা 151 অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার। 151 ধারার বিষয়বস্তু কিন্তু আমরা আগে থেকে জানি, আপনাদের মনে আছে কিনা? ওই যে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 54 ধারায়, 55 ধারায়, 57 ধারায়, আর চলছে কি 151। এমন পরিস্থিতিতে আপনার সমাবেশ ডাকছে বা দুই গ্রামবাসী আহ এক জায়গায় জড়ো হয়েছে, তারা মারামারি সংঘর্ষ বেঁধে বেঁধে যায় এমন অবস্থা, এই অবস্থায় যদি কাউকে গ্রেফতার করা না হয় তাহলে যে কোনো সময় আমলযোগ্য একটা অপরাধ সংঘটিত হয়ে যেতে পারে। তাহলে আমলযোগ্য অপরাধ যাতে সংঘটিত না হয় সেই জন্য পুলিশ যে কাউকে গ্রেফতার করতে পারে কত ধারায়? 151 ধারা। দেখেন, কোন পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে এই অপরাধ সংগঠন অন্যভাবে নিবারণ করা যাবে না, অন্য কোনোভাবে নিবারণ করা যাবে না, তাহলে আহ তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট ব্যতীতই ষড়যন্ত্রকারী ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন। তাহলে আনারুল হক সাহেব 151 একটা উদাহরণ দেন তো, যে কোন পরিস্থিতিতে 151 ধারায় পুলিশ করে গ্রেফতার করতে পারে? এই তারে জিজ্ঞেস করে উনারে বলতে দেন। তানভীর বলেন, দিই তানভীর জোরে বলেন, বুঝেন কিনা? যদি এরকম হয় যে কোনো ব্যক্তি কোনো আপত্তিযোগ্য অপরাধে ষড়যন্ত্র করতে যাচ্ছে, যেমন হচ্ছে যে কোথাও কোনো একটা এমন কোনো একটা অপরাধ হলো যে যেটা মানে তারা। আপনি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনার ভার্সিটিতে ছাত্রলীগ ছাত্রদল দুই দল মনে করেন যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এমন মুহূর্তে গোপালগঞ্জের পুলিশ গেছে, যার পর পুলিশের কাছে মনে হয়েছে যে অমুক অমুককে গ্রেফতার না করলে যে কোনো সময় সংঘর্ষ বেঁধে যেতে পারে, আবার কেউ সংঘর্ষ বলেন না, সংঘর্ষ বেঁধে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে গ্রেফতার করবে 151। এখন বাংলা সিনেমার মতো হইলে আবার হবে না, বাংলা সিনেমায় তো মারামারি টারামারি শেষ, তারপরে গিয়ে শেষে যে গ্রেফতার করে, এটা হলো আগে থেকে গিয়ে গ্রেফতার করছে। তো ব্যাখ্যা দেখেন, এই ধারার উদ্দেশ্য হচ্ছে গুরুতর পরিস্থিতিতে অপরাধ প্রতিরোধের জন্য পুলিশকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা প্রদান। যেখানে অবস্থা গুরুতর নয় সেখানে এই ধারা এই অধিকার প্রয়োগ করা যাবে না। এআইআর, ওই এআইআর 1935 লিখলেই হবে, আর দরকার নাই। এআইআর মানে জানেন? অল ইন্ডিয়া রিপোর্ট, অল ইন্ডিয়া রিপোর্ট। এআইআর 1935 লিখলেই হবে, বা উচ্চ আদালতের নজির লিখলেই হবে, বা কিছু না লিখলেও সমস্যা নাই, জাস্ট আপনার মতো করে ব্যাখ্যা দিয়ে দিয়েন। এই ধারায় গ্রেফতার করা হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না এবং তাকে যথাশীঘ্র ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে এবং থানার ভারপ্রাপ্ত অফিসার ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে রিপোর্ট করবেন। এই গণেশ সাহেব বলেন তো যে পুলিশ কখন কোন ব্যক্তিকে
তার হেফাজতে 24 ঘন্টা রাখতে পারে। কখন, কোন ধরনের গ্রেফতারের ক্ষেত্রে? বসে বলেন, সমস্যা নাই। কোন ধরনের গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ কোনো আসামিরে তার হেফাজতে 24 ঘন্টা রাখতে পারে? এ তো বইয়ের এই জায়গাটা লেখা আছে তাই বলতেছেন, লেখা ছাড়া বলেন। হেলাল, ধন্যবাদ। এই উত্তর চাচ্ছিলাম, ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করলে কতক্ষণ রাখতে পারে? 24 ঘন্টা। আর ওয়ারেন্ট সহ গ্রেফতার করলে অনতি বিলম্বে 81 আর 61, নাকি ওয়ারেন্ট সহ গ্রেফতার করলে 81, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করলে কত? 61। আচ্ছা, তারপরে দেখেন, যে ক্ষেত্রে মামলার দুটি পক্ষ আদালতের কামরা থেকে বের হয়েই নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে অধিকতর শান্তিভঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107 ও 151 ধারায় প্রসিডিং আনয়ন যথোপযুক্ত। 107 আর কত? 151। এটা জাস্ট আপনার একটা ঘটনা বলছে। এখন বিথিকা বলেন তো, 107-এ কি আছে বিথিকা? 107 আমরা পড়ছি, 2 দিন আগেই পড়ছি। বলেন কি আছে 107-এ? বিকাশ, সদাচরণ। আপনাকে উত্তর শুনে কিন্তু আমি এখন শান্তি ভঙ্গ করবো আর অসদাচরণ করা শুরু করব, বুঝতে পারছেন? আচ্ছা, 107-এ আছে হলো দণ্ড প্রদান ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা কে দিতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। সর্বোচ্চ কত বছর? 1 বছর। দেখেন 152 ধারাটা দেখেন, যে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। যদি কোথাও সরকারি কোনো সম্পত্তিতে কোনো ক্ষয়ক্ষতি সাধিত হয়, তাহলে সেটা প্রতিরোধের জন্য পুলিশ তার যথাসাধ্য চেষ্টা করবে। দেখেন, বাংলাদেশের অনেক স্থানে সরকারি স্থাবর অস্থাবর সম্পত্তি, যেমন জমি জমা, গাড়ি বাড়ি, মালপত্র আছে। বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া আছে। এসবের অপসারণের চেষ্টা যদি কোনো পুলিশ অফিসার দেখতে পান, তাহলে তিনি তা বন্ধ করার চেষ্টা করবেন। দণ্ডবিধির আন্ডারলাইন করবেন 430 থেকে 433 ধারায় এই জাতীয় অপরাধের বিবরণ পাওয়া যায়। সরকারি সম্পত্তি, মেট্রো রেল সরকারি সম্পত্তি না? মেট্রো রেল যদি কেউ ভাঙতে আসে, তাহলে এটা অবশ্যই সরকারি যে সকল সম্পত্তি আছে সেগুলো মানে রক্ষার যথাসাধ্য চেষ্টা করবেন। আচ্ছা, আমরা ধারা 153 দেখেন, ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা, ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি প্রভৃতি গোল দিবেন থানার ভারপ্রাপ্ত অফিসার তার সীমার মধ্যে পরীক্ষা করার অধিকার রাখেন। এটা পরীক্ষা, এটা আমরা প্রিলিতে বহুবার পড়ছি, বহু প্রশ্ন এসেছে। যে 153 ধারা যে এখতিয়ার, এটা হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। অনেকে প্রশ্ন করে, স্যার উনি ভারপ্রাপ্ত কতদিন থাকবেন? ভারপ্রাপ্ত কতদিন বলেন তো? কতদিন? জীবন। অতিরিক্ত জেলা জজ অতিরিক্ত কতদিন থাকবেন? আজীবনই। দেখেন, তিনি যদি মনে করেন যে ওইগুলো খাঁটি নয়, তাহলে তিনি ওইগুলো আটক করতে পারেন এবং সঙ্গে সঙ্গে অধিক্ষেত্র সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট এই আটকের সংবাদ দিবেন। ব্যাখ্যা দেখেন, দীর্ঘদিনের ব্যবহারের ফলে বাটখারা ক্ষয় হয়ে যেতে পারে। সেই ক্ষয় যদি খুব সামান্য হয়, তাহলে ওই বাটখারাকে খাঁটি নয় এমন বাটখারা বলা যাবে না। এটার অর্থ হলো যে, যে কোনো জিনিস আমরা যদি আহ যে কোনো জিনিস আহ যে কোনো জিনিস যদি দীর্ঘদিন যাবত ব্যবহার করে, তাহলে এটার একটা ক্ষয়ক্ষতি হবে, এটাই কি স্বাভাবিক। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ক্ষয়টা যদি খুব সামান্য হয়, বলা যাবে না যে এটা ভেজাল, এবং সেই ক্ষেত্রে এই ধারায় অ্যাকশন নেওয়া যাবে না। সাধারণত বর্তমান পরিস্থিতিতে এই যে যে ওজন বাটখারা, এগুলো বর্তমানে পরীক্ষা করে কারা? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ভোক্তা অধিকার থেকে তারা পরীক্ষা করে। বাট পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও এই ধরনের পরীক্ষা করার ক্ষমতা আছে। যদিও এখানে জরিমানার কোনো ক্ষমতা পুলিশ অফিসারের নাই। উনি বড়জোর কি করতে পারে? ওইগুলা আটক করতে পারে এবং নিকটস্থ ম্যাজিস্ট্রেটে জানাতে পারে। দণ্ডবিধি ত্রয়োদশ অধ্যায় বাটখারা ও পরিমাপক যন্ত্র বিষয়ক অপরাধের বিধান পাওয়া যায়। তাহলে আমাদের এই প্রশ্নটা লেখার যে প্রক্রিয়া, সেটা হলো যে 149 ধারায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। 150 হলো আমলযোগ্য অপরাধের সংগঠনের সংবাদ পাইছে। 151 হলো আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করছে।
152তে হলো সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি যাতে না হয় এটা প্রতিরোধ করবে, আর 153তে হলো ওজন ও কাঠখারা রিলেটেড, এগুলো আটক করতে পারে। কে পারে? থানার ভারপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারে। এটা কত ধারায়? 153 ধারায়। বুঝছেন? এবং লিখিত পরীক্ষার সময় আপনার যে জিনিস লাগবে, মনে করবেন যে ওই 4 ঘন্টা আপনার জীবনের শেষ 4 ঘন্টা, যত সময় পারা যায়, যতটুকু পারা যায় তত বেশি লিখে ওখানে আসতে হবে। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অনলাইনের প্রশ্ন তো আজকে আমি শুনতে পারতেছি না, আমার এই জায়গায় ইটা সমস্যা, আমার ইয়ারবাডটা আনতে হবে নিচ থেকে, ব্লুটুথ স্পিকারে কাজ করতেছে না, ল্যাপটপের স্পিকার খুব দুর্বল, শুনতে পাচ্ছি না। একজন প্রশ্ন করছে, যদি কারো প্রশ্ন থাকে দয়া করে আজকে একটু টেক্সট আকারে করেন। একজন প্রশ্ন করছে শুধু সরঞ্জাম আটক করবেন। জি, 153 ধারায় শুধু কি আটক করবেন? সরঞ্জাম, কোনো ব্যক্তিকে না কিন্তু, কোনো ব্যক্তিকে না। জি, আমরা 7-এর পথে চলে আসি। দেখেন, কথা বলেন না। ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে, আলোচনা করুন। ধারা 154 থেকে কত? 173। এটা আছে আপনার, পাইছেন? আচ্ছা, ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই প্রশ্নের উত্তর আসলে ওই আমার মোটামুটি 154 থেকে শুরু করে যা যা জানেন 173 পর্যন্ত, যত সময় সেই সময়ের মধ্যে আলোচনা করে দিতে হবে আর কি। আচ্ছা, তো এটা আমরা আগে একটু বুঝি। দেখেন, আপনি যা যা জানেন সেটাই একটু নিজের ভাষায় আলোচনা করবেন। নর্মালি একটা বিষয় মনে করেন যে একটা মামলা কোথায় কোথায় হয়? থানায় হয় আর কোর্টে হয়। তো থানায় মামলা করলে, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় মামলা করলে হয় এফআইআর, আমল অযোগ্যের ক্ষেত্রে মামলা করলে হয় কি? জিডি। আচ্ছা, আমলযোগ্য অপরাধের এফআইআর করে 154-তে, 154-তে এফআইআর করার পরে পুলিশের অনুমতি ছাড়াই, পুলিশের সরি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে 156-1। মনে আছে কিনা? ম্যাজিস্ট্রেটের অনুমতি অর্থাৎ এফআইআর রেকর্ড করার সাথে সাথেই তদন্ত করতে পারে 156। অপরদিকে আহ, যদি জিডি করে, মানে 155 ধারায় আমল অযোগ্য অপরাধের তথ্য যদি থানায় দেওয়া হয়, তাহলে সেটা জিডি, জেনারেল ডায়েরি এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করে। পরবর্তীতে ওই অভিযুক্ত ওই যে জিডিটা যিনি করেছেন, সংবাদদাতা তাকে পাঠিয়ে দেন ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেন তাহলে পুলিশ তদন্ত করতে পারে, এবং ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে পুলিশ এই আমলযোগ্য অপরাধে যেভাবে তদন্ত করতে পারে, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রেও সেইভাবে তদন্ত করতে পারে। অপরদিকে কোর্টে যদি কোনো মামলা করে, কোর্টে মামলা করলে অর্থাৎ ওই বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করলে বিচারিক ম্যাজিস্ট্রেট কিন্তু তদন্ত দিতে বাধ্য না। আমরা বিস্তারিত জানবো, বিচারিক ম্যাজিস্ট্রেটের হাতে অনেকগুলো অপশন আছে। উনি ইচ্ছা করে সরাসরি আমলে নিতে পারে, আমলে নেওয়া মানেই সমন অথবা ওয়ারেন্ট দেওয়া, তাহলে তো তদন্তের কোনো সুযোগই নাই। উনি ইচ্ছা করলে তদন্তের নির্দেশ দিতে পারে 202 ধারায়, উনি ইচ্ছা করলে ফেরত দিতে পারে 201 ধারায়, উনি ইচ্ছা করলে নালিশ খারিজ করতে পারে 203 ধারায়। মনে পড়ে কিনা আমরা সামনে পড়বো আর কি। তো এজন্য যদি আপনাকে বলে যে শেয়ার মামলায় কি পুলিশ তদন্ত করতে পারে, কি বলবেন? শেয়ার মামলায় পুলিশ তদন্ত করতে পারে যদি ম্যাজিস্ট্রেট নির্দেশ দেয়, নাহলে কিন্তু তদন্তের সুযোগ নাই। অপরদিকে জিআর বলেন, নন জিআর বলেন, এগুলা কিন্তু তদন্ত অবশ্যই করতে হবে। এখন আমাদের একটা প্রশ্ন আসে, একবার এসেছিল যে তদন্তের ক্ষেত্রে পুলিশ অসীম ক্ষমতা ভোগ করে, ফৌজদারি কার্যবিধির আহ সুনির্দিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। এই প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে যে পুলিশ তদন্ত কি, পুলিশ তদন্ত সম্পর্কিত বিধানাবলী আলোচনা করুন। এটার উত্তরও যা। আবার পুলিশ তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে, এটার উত্তরও কি তাই। আবার যদি এটার ইংরেজি লাইন যুক্ত প্রশ্ন আসে যে পুলিশ ক্যান এক্সারসাইজ আনলিমিটেড পাওয়ার ফর ইনভেস্টিগেটিং ইন ম্যাটার্স, এই টাইপও যদি আসে, তাহলে সেই ক্ষেত্রেও কি উত্তরও কি তাই। তো আমরা একটু পড়া শুরু করার আগে এমনি একটু আপনাদের হালকা ধারণা দেই যে 156টা আলোচনা করবেন, 154 আলোচনা করবেন যে এফআইআর করে 154-তে, আর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করে 156-তে। যদি সাবসেকশন মনে না থাকে সমস্যা নাই। অপরদিকে জিডি করে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে হয় জিডি, জিডির পরে আপনার ওই
ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে তদন্তও করে 155 2 155 এরপরে আপনি চলে যাবে 160 160 160 ওই সাক্ষীরে তলব করে বা ঘটনা সম্পর্কে যে জানে তারা তারে তলব করে 160 আমরা প্রিলিতে ভালোভাবে পড়ছি লিখিত আকারে তলব করবে এবং সে হাজির হতে বাধ্য। যদি হাজির না হয় তারে টাইমে হেসে আনা যাবে না, তবে হাজির না হলে সে দণ্ডবিধির 172 দ্বারাই দণ্ডিত হবে। ওকে, তারপরে সে যদি হাজির হয় তার জবানবন্দি গ্রহণ করবে 161-তে। বিস্তারিত একটু পরেই ব্যাখ্যা করতেছি। জবানবন্দি কখন ব্যবহার করা যাবে বা ওই জবানবন্দিতে কে কে স্বাক্ষর করবে এটা বলছে 162। সাক্ষীরে ভয় ভীতি দেখানো যাবে না 163। 164 এই জায়গা আসবে না। 165 ছেষট্টি হলো আপনার তল্লাশি। 167 হচ্ছে কি আপনার পুলিশ রিমান্ড বা পুলিশের তদন্তের যে সীমা। 168তে হলো তদন্ত কর্মকর্তা তদন্তের যে রিপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিবেন। তো এই যে যে বিধিবিধান গুলো এগুলা মোটামুটি আমরা যা জানি, এটা এই যা যা জানেন প্রতিটা ধারা উল্লেখ করে এই কথাগুলো একটু লিখতে হবে। তো আমরা আসেন পড়া শুরু করি। দেখেন, পুলিশ তদন্ত অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ক্রমে পুলিশ কর্মকর্তা কর্তৃক আইন অনুযায়ী পরিচালিত উক্ত অপরাধের প্রাথমিক যাচাই বাছাই কার্যক্রমকে পুলিশ তদন্ত বলে। ফৌজদারি কার্যবিধি 1898 154 থেকে 173 ধারা পর্যন্ত পুলিশের তদন্ত সংক্রান্ত ক্ষমতা বর্ণিত হয়েছে। নিম্নে পুলিশের তদন্ত সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হলো। এখন একটা জিনিস এখানে একটু বুঝেন। ধরেন আসছে যে ফৌজদারি কার্যবিধি, সবাই একটু মনোযোগ দেন। আসছে যে ফৌজদারি কার্যবিধির অধীন তদন্তের ক্ষেত্রে পুলিশ অসীম ক্ষমতা ভোগ করে থাকে। এখন আপনি উত্তর লেখা শুরু করছেন, একেবারে প্রথমেই টাইটেল দিচ্ছেন 160, তারপরে 161, 162 সব লিখলেন, কিন্তু প্রশ্নটা কি আসছে সেই সংক্রান্ত প্রথম দুই চার কথা কি লিখছেন? প্রথমে একটু দুই চার কথা কি লিখতে হবে না? ওই পথটা তো আগে সাজাইতে হবে যে আমি যে ধারাগুলো লিখবো তার আগে তো আমার একটু ভূমিকা দিতে হবে। বুঝেন কিনা? আচ্ছা দেখেন তো, অপরাধ সংগঠনের সংবাদ আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর, আন্ডারলাইন করেন আমলযোগ্য, আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর এ ফোন না ধরতে পারলে আমারে দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 154 ধারা মতে বা লিপিবদ্ধ করবেন যা এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী নামে পরিচিত। যদিও এই জায়গায় এজাহার বলছি, লিখিততে এজাহার লিখলে সমস্যা নাই, বাট অ্যাকচুয়ালি এজাহার আর প্রাথমিক তথ্য বিবরণী এক না, হালকা পার্থক্য আছে। যে আবেদনটা থানায় নিয়ে গেছেন সেটা হলো এজাহার, আর এজাহারটা যখন রেকর্ড হয়ে যাবে সেটা হয়ে যাবে কি এফআইআর। এজাহারে স্বাক্ষর করে শুধু ইনফরমেন্ট, আর এফআইআর এ স্বাক্ষর করে ওসি আর ইনফরমেন্ট দুজনই। জি, আমল অযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 155 এক ধারা অনুযায়ী সংবাদের সারমর্ম লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এই জায়গায় যা আছে এর চেয়ে ভালো আপনি নিজেই জানেন যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। কোন ধরনের ম্যাজিস্ট্রেট মানে অনুমতি দিবে জানেন? প্রথম অথবা দ্বিতীয়, প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকা হলে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে তদন্ত করতে পারবে। মামলার তদন্ত দেখেন, এগুলো আন্ডারলাইন দিবেন। আচ্ছা, আপনাদের অনেকের খাতা আমি এইভাবে দেখছি, আমাদের এখানে নাই, নতুন কয়েকজন আসছিলেন উনরা করছে কি ওই একজন করছে নীল কালি দিয়ে টাইটেল দিছে বা নীল কালি দিয়ে আন্ডারলাইন করছে। তো নীল কালি ব্যবহার করা যাবে না। বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা মানে কালো কালি। আপনি আন্ডারলাইন করেন, ইটালিক হরফে লিখেন, বোল্ড হরফে লিখেন, যাই করেন না কেন সব লিখতে হবে কি কালি দিয়ে? কালো কালি দিয়ে। লাল নীল ব্যবহার করলে কপালও লাল নীল হয়ে যাবে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 156 এক ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত উক্ত অপরাধের তদন্ত করতে পারে। কত ধারায়? 156 অপরদিকে দেখেন, ফৌজদারি কার্যবিধির 155 ধারা অনুযায়ী আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ উক্ত অপরাধের তদন্ত করতে পারবেন না। তবে 155 ধারা মতে উক্তরূপ আদেশ প্রাপ্তির পর পুলিশ অফিসার তদন্তের ব্যাপারে আমলযোগ্য ঘটনার তদন্তের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এটার অর্থ হলো যে একবার যদি নির্দেশ দিয়ে দেয় তখন ওই আমলযোগ্যের ক্ষেত্রেও যে ক্ষমতা, আমল অযোগ্যের ক্ষেত্রেও কি সেই ক্ষমতা। এরপরে আমরা আসল জায়গা চলে আসি। দেখেন, এখানে আমরা পিলিতে প্রতিটা ধারা অনেক বিস্তারিত পড়ছি, কিন্তু আপনি যদি 154 থেকে 173 পর্যন্ত লিখতে যান, অত বিস্তারিত লিখতে গেলে অন্য প্রশ্ন আর লেখা লাগবে না। সো আমাদের এখানে
মূল কথাগুলো ধারা ঠিক রেখে মূল কথাগুলো তুলে দিতে হবে। প্রথমে আমরা আসি সাক্ষী তলব। ফৌজদারি কার্যবিধির 160 ধারা মতে, যে এখানে ব্যক্তি বানানটা সব জায়গায় ভুল আছে, ব্যক্তি ব্যক্তি বানানে আকার হবে না, কিন্তু শুধু বয়জা ফেলা। ফৌজদারি কার্যবিধির 160 ধারা মতে, যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে পুলিশ কর্মকর্তার নিকট প্রতীয়মান হয়, তিনি ওই ব্যক্তিকে তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য তলব করতে পারেন। এখানে একটা জিনিস লেখা হয়নি, তলব করতে পারেন লিখিত আকারে। কি আকারে? লিখিত আকারে তলব করতে পারেন। এক্ষেত্রে সাক্ষী উপস্থিত হতে বাধ্য, তবে তাকে জোর করে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। আপনার যদি সময় থাকে আরো 2-4 কথা লিখবেন, যে যদি সে উপস্থিত না হয় তাহলে সে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 172 ধারায়। 72 অথবা 74, ঠিক আছে? 72 হতে পারে, 74 হইতে পারে। সে টোটালি সমনটা একসেপ্ট করেই নাই, তাইলে 172। আর একসেপ্ট করে আসে নাই, তাইলে 174। দেখেন, তারপরে সাক্ষীর জবানবন্দি গ্রহণ। যদি সে 160 ধারায় সমন পেয়ে বা লিখিত নোটিশ পেয়ে সে যদি হাজির হয়, ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে, যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছেন, তদন্তকারী কর্মকর্তা তাকে বলতেন মৌখিকভাবে জিজ্ঞাসা করবেন। কিভাবে? মৌখিকভাবে। তবে যে উত্তর কোনো ফৌজদারি দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায়, কোনো ব্যক্তি সেটা ব্যতীত অন্যান্য সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এছাড়া পুলিশ অফিসার সাক্ষী কর্তৃক তার নিকট প্রদত্ত বিবৃতি লিখে নেবেন। ওনারে তো উনি 160 ধারা সমন পেয়ে হাজির হয়েছে, হাজির হওয়ার পর পুলিশ ওনারে প্রশ্ন করতেছে, উনি উত্তর দিতে বাধ্য, বা যে উত্তর দিলে উনি নিজেই ফেঁসে যাওয়ার আশঙ্কা থেকে যায়, সেই ধরনের প্রশ্ন উত্তর দিতে সে বাধ্য। এবং এই যে যে বিবৃতিটা মৌখিকভাবে সে দিল, এটা লিখে নিবে কে? ওই তদন্তকারী কর্মকর্তা। আর একটা জিনিস বলা দরকার, এই তদন্তকারী কর্মকর্তা ইংরেজিতে বলে ইনভেস্টিগেটিং অফিসার। অনেকে ইনভেস্টিগেশন লেখে, বইতে আছে বহু জায়গায়, বাট অ্যাকচুয়ালি হবে কি বলেন, ইনভেস্টিগেটিং অফিসার। আচ্ছা, তারপরে দেখেন, আহ ফৌজদারি কার্যবিধির 162 ধারা মতে, পুলিশ কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতিতে বিবৃতিকারীকে স্বাক্ষর প্রদানে বাধ্য করা যাবে না। দেখছেন, মানে ওই যে যে 161 যে বিবৃতিটা দিল, এই জায়গা কি করা যাবে না, স্বাক্ষর করতে বাধ্য করা যাবে না। এখন 162 ধারা থেকেই আলাদা একটা প্রশ্ন হয়। 162 ধারা কিন্তু এই জায়গায় এক কথায় শেষ করা হয়েছে, বাট আপনি যদি মন চাই আরো কথা লিখতে পারেন। 162 ধারা বর্ণনা কিন্তু বেশ হেলদি, স্বাস্থ্যবান। কেমনে? 161 ধারার বিবৃতিতে কে স্বাক্ষর করবে এই কথাটা বলা হয়েছে 162-তে। বললো যে শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষর করবে, এবং যিনি বিবৃতি দিয়েছে তিনি স্বাক্ষর করবেন না। এরপরে 161 ধারার বিবৃতির ব্যবহার, 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না, এই কথাগুলো বলেছে কত ধারায়? 162 ধারায়। 162 ধারায় প্রথমে বলেছে যে 161 ধারার বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। প্রথমে এই কথা বলে দিচ্ছে যে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন এসে যায় যে অনুসন্ধান বা বিচারে যদি ব্যবহার করা নাই যায়, তাহলে 161 ধারা বিবৃতি রেকর্ড করে লাভ কি? এর কি কোনো মানে আইনগত মূল্য আছে কিনা? আইনগত মূল্য আছে। আছে কখন? প্রথমে মনে রাখতে হবে, 161 ধারার বিবৃতি পূর্ববর্তী সাক্ষীর পূর্ববর্তী বিবৃতির মানে বর্তমানে যে সাক্ষী যে সাক্ষ্য প্রদান করতেছে, আর 161-এ যে কথা বলতেছে, এই দুইটার বৈসাদৃশ্য বা অসামঞ্জস্যতা প্রমাণের জন্য আসামি পক্ষ এটা ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 145 ধারায়। কত ধারায়? 145 ধারায়, জেরার সময়। জেরার সময়। অপরদিকে বাদী পক্ষ ব্যবহার করতে পারে পুনঃজবানবন্দির সময়। কখন? পুনঃজবানবন্দির সময় সাক্ষ্য আইনের 157 ধারা। কত ধারা? 157 ধারা। তাহলে আমরা বলতে পারি যে 162 ধারা অনুসারে এই যে যে 161 ধারার বিবৃতি আসামি পক্ষ ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 145 ধারায়, এবং বাদী পক্ষ ব্যবহার করতে পারে পুনঃজবানবন্দির সময় কত ধারায়? 157 ধারায়। এখানে আর একটা কথা বলা আছে, সেই কথাটা হলো যে সাক্ষ্য আইনের 161 ধারার বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যায় না, তবে দুইটা ক্ষেত্রে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যায়। একটা হলো সাক্ষ্য আইনের 27 ধারা, আর একটা হলো সাক্ষ্য আইনের 32-এর 1। 27 ধারা আছে যে পুলিশের কাছে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি অনুসারে যদি কোনো আলামত উদ্ধার করা হয়। তানভীর পুলিশের কাছে বলল যে আমি অমুক জায়গায় দেখেছি একজন লাশ গুম করে রাখছে, তাহলে তানভীরের এই বিবৃতি অনুসারে পুলিশ যদি এই লাশকে উদ্ধার করে,
তাহলে এতটুকু সাক্ষ্য হিসেবে কি বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। অথবা একজন ব্যক্তি মারা যাওয়ার আগে বললো যে অমুক আমাকে এমন পাশবিক অত্যাচার করেছে যে যে কোনো সময় আমি মারা যেতে পারি, এবং ঠিকই সে মারা গেছে, তখন তার এই 161টা হয়ে যাবে সাক্ষ্য আইনের 32-1 অনুসারে ডাইং ডিক্লারেশন। বুঝতে পারছেন? তাহলে এই যে যে এতক্ষণ ধরে যত কথাগুলো বললাম, এই সব কথাই আছে কত ধারায়? 162 ধারায়। কিন্তু এই প্রশ্নে কিন্তু 162 এক কথা দিয়ে শেষ করে দিছি, দেখেন। ফৌজদারি কার্যবিধির 162 ধারা মতে পুলিশ কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতিতে বিবৃতি দানকারীকে স্বাক্ষর করতে বাধ্য করা যাবে না। যদি আপনার সময় থাকে লিখবেন অন্যান্য কথা, না থাকলে লিখবেন না, কারণ আপনারা তো এক একজন এক এক স্টাইলে লেখেন, অনেকের সময় থাকবে অনেকের থাকবে না। ফৌজদারি কার্যবিধির 163 ধারা মতে জিজ্ঞাসাকালে পুলিশ অফিসার বিবৃতি দাতাকে কোনরূপ হুমকি বা প্রলোভন বা প্রতিশ্রুতি দিবেন না। পুলিশ যার বিবৃতি নিচ্ছে তারে কি দেওয়া যাবে না? হুমকি দেওয়া যাবে না, প্রতিশ্রুতি দেওয়া যাবে না। 164 ধারাটা এই জায়গায় মিসিং। আরিফ সাহেব কেন মিসিং বলেন তো? নাই কেন? ওইটা হলো ম্যাজিস্ট্রেটের ব্যাপার সেবা। যাক, বলতে পারছেন, ধন্যবাদ। দেখেন, তল্লাশি পরোয়ানা 165 ধারা মতে সংগঠিত অপরাধের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস উদ্ধার করার জন্য তদন্তকারী কর্মকর্তা যে কোনো স্থানে তল্লাশি করতে পারে। এ জায়গায় 165 এবং 166 ধারা মতে এটা লিখে দেন। 165 এবং কত? 165 এবং 166 ধারা মতে অপরাধের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস উদ্ধারের জন্য কি করতে পারে? ওই তল্লাশি করতে পারে। এখন যদি অনেকের মনে কৌতূহল জাগে যে 165-তে কি আছে আর 66-তে কি আছে, 65-তে তল্লাশি করে হলো এখতিয়ারভুক্ত এলাকায়, ধরেন গোপালগঞ্জের থানার পুলিশ অফিসার তদন্তের সাথে গোপালগঞ্জের যে কোনো এলাকা তল্লাশি করবে, এটা হলো কত? 165। আর যদি গোপালগঞ্জের পুলিশ অফিসার গেছে খুলনায় যায় তল্লাশি করতে, সেই ক্ষেত্রে অনুসরণ করবে 166। এবং এই 165, 166 অনেক বড় দুইটা ধারা। যারা বিহার এক দেখবেন অনেক বড় ধারা, এত তো আমাদের প্রয়োজন নাই, যার দুই কথা জানলেই হচ্ছে। আর এই যে তল্লাশির ক্ষেত্রে 102 আর 103 ধারার বিধিবিধান অনুসরণ করবে। মনে আছে কিনা আপনাদের? আমরা পড়ছিলাম না যে সার্চ ওয়ারেন্টের ক্ষেত্রে যে 102, 103, এই 165, 66 তল্লাশির ক্ষেত্রেও ওই 102 আর 103 ধারার বিধিবিধান অনুসরণ করবে। তারপরে দেখেন পুলিশ রিমান্ড। পুলিশ রিমান্ড দেখি, এই আরিফ সাহেব, পুলিশ রিমান্ড কারে বলে বলেন? দ্রুত বলেন, পেঁচাবেন না, দ্রুত বলেন, না পারলে ছেড়ে দেবেন। আর পুলিশ সবসময় আসামিরে গ্রেফতার করে, এটা করানোই করবে। ও আমলযোগ্য অপরাধী করবে। যোগ্য কি? আচ্ছা দ্রুত বলেন, রিমান্ডের আবেদন কেন করে? খুব দ্রুত। যদি আসামির কাছে আরো কোনো তথ্য তথ্য, আচ্ছা, হ্যাঁ, প্রয়োজন হয় তাহলে স্যার ওই ম্যাজিস্ট্রেটের কাছে। যে ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা 24 ঘন্টার মধ্যে বিনা কারণে যারা গ্রেফতার করছে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, তখন নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তারে হাজির করছে। হাজির করে ম্যাজিস্ট্রেটে জানাচ্ছে যে ওর ওনার অমুক রে তদন্ত করে আরো তথ্য উদ্ঘাটন করা যেতে পারে, সেই ক্ষেত্রে যে আবেদনটা করে সেটা হলো পুলিশ রিমান্ড। বুঝতে পারছেন? ভুল হবে না। আচ্ছা, কোন ব্যক্তিকে গ্রেফতার করে 24 ঘন্টার বেশি আটক রাখতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ফৌজদারি কার্যবিধির 167, যদি আরো স্পেসিফিক লিখতে চান তাহলে 167 সাবসেকশন কত? 2। 167(2) ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারেন, ইহাই পুলিশ রিমান্ড। এখন আমরা যখন প্রিলিতে পড়ছি তখন রিমান্ড কে কে মঞ্জুর করতে পারে, কে কে পারে না, দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে কিনা, এই ধরনের সব কিছু মোটামুটি বিস্তারিত পড়ছি। লিখিততে এত জিনিসের দরকার নাই।
আচ্ছা, এখানে আপনি প্রথম শ্রেণী না লেখা যদি লেখেন যে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারে ইহাই পুলিশ রিমান্ড, তাও উত্তর হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং আপনি এখানে আরো লিখতে পারেন রিমান্ড সম্পর্কে, যেহেতু আপনি বিস্তারিত জানেন, যে যদি দুই চার কথা থাকে, যে যদি অপরাধের সত্যতা পাওয়ার সম্ভাবনা থাকে বা 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারে, সেক্ষেত্রে তো রিমান্ডের আবেদনটা করে, এবং ম্যাজিস্ট্রেট অনধিক কতদিন? 15 দিন। 14 দিন না, অনধিক কত? 15 দিন। তারা বসে সবসময় উল্টোই বলবেন। ঠিক আছে, দেখেন। আচ্ছা, অন্যান্য কার্যাবলী দেখেন, অন্যান্য কার্যাবলী এগুলো স্টার দিয়ে দিয়ে লিখবেন। ফৌজদারি কার্যবিধির 168 ধারা মতে অধস্তন পুলিশ অফিসার এই অধ্যায় অনুসারে তদন্ত করলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তদন্তের ফলাফল জানাবেন। মানে তদন্ত শেষে ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত শেষে আহ যে তদন্তের রিপোর্ট যে জানাবে, এটা কত ধারায়? 168 ধারায়। ফৌজদারি কার্যবিধির 169 ধারার মধ্যে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো যথেষ্ট প্রমাণ বা যুক্তিসঙ্গত ভিত্তি নেই, তাহলে একটি মুচলেকা সম্পাদনের পর আসামিকে মুক্তি দিতে পারেন। থানা থেকে যে জামিন দেয়, প্রিলিতে ভালোভাবে পড়ছিলাম, থানা থেকে জামিন দেয় 169 ধারায়। তদন্তকারী কর্মকর্তাও পারে, ভারপ্রাপ্ত কর্মকর্তাও পারে। বুঝছেন? যদি দেখে যে তার বিরুদ্ধে মামলা দোষী সাব্যস্ত হওয়ার মতো তদন্ত প্রতিবেদনে তেমন কোনো সাক্ষ্য প্রমাণ নাই, তাহলে থানা থেকে জামিন দেওয়া হয় কত ধারায়? 169 ধারায়। তারপরে চলে আসেন যে ফৌজদারি কার্যবিধির 170 ধারা মতে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে তিনি আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। মানে উনার কাছে যদি মনে হয় যে সাক্ষ্য প্রমাণ নাই, তাহলে জামিন দিবে, আর প্রেরণের মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। কত ধারা? 170। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধির 171 ধারা মতে কোন ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সঙ্গে যেতে বাধ্য বা যেতে বাধা প্রদান করা যাবে না। এই জায়গায় দুইটা জিনিস বলছে, ফরিয়াদি বা সাক্ষী, বা ফরিয়াদির চেয়ে ভালো কথা হয় সংবাদদাতা বা সাক্ষী। সংবাদদাতা বা সাক্ষী, সংবাদদাতা বা সাক্ষী যদি ওই তদন্তকারী কর্মকর্তার সাথে যেতে চায়, তারে বাধা দেওয়া যাবে না, আবার যেতে না চাইলে তারে জোর করে নেওয়াও যাবে না। এই কথাটাই বলেছে কত ধারায়? 171 ধারায়। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধির 172 ধারা মতে তদন্তকারী কর্মকর্তা প্রতিদিন তার ডায়েরিতে তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবেন, অর্থাৎ কখন তিনি তদন্ত শুরু ও শেষ করলেন, কোন কোন স্থান পরিদর্শন করলেন, এবং তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে নিশ্চিত হলেন তা উল্লেখ করবেন। এ জায়গা নিয়ে রাখলে হবে। দেখেন তাহলে আহ কেস ডায়েরি সম্পর্কে, কেস ডায়েরি সম্পর্কে বলছে আপনার, ধন্যবাদ, কেস ডায়েরি সম্পর্কে বলছে 172 ধারায়। জি, এবং কেস ডায়েরি নিয়ে সামনে আলাদা একটা প্রশ্নই আছে, এবং এই কেস ডায়েরির আর একটা নাম হলো পুলিশ ডায়েরি। কেস ডায়েরিও যা, পুলিশ ডায়েরিও চাই তাই। বিথিকা, কেস ডায়েরির কালার কি বলেন? সাদা প্রিন্ট না সাদা, এই সাদা কর্ণফুলী, কর্ণফুলী প্রিন্ট। কর্ণফুলী কাগজ। আচ্ছা, আমরা তারপরে দেখেন 172 পর্যন্ত পেলাম। ফৌজদারি কার্যবিধির 173 ধারার মতে অনাবশ্যক বিলম্ব ছাড়াই, আন্ডারলাইন করেন, অনাবশ্যক বিলম্ব ছাড়াই প্রতিটি তদন্ত সমাপ্ত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট একটি রিপোর্ট প্রেরণ করবেন, যা পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। কি রিপোর্ট? পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন। তো এখানে আহ পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন নামে যে পরিচিত, তো এটা আসলে পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন, এটা হচ্ছে আপনার দুই প্রকার। আপনি ইচ্ছা করলে এই জায়গায় ব্যাখ্যা দিতে পারেন, আপনার ইচ্ছা যদি সময় থাকে। যদি পুলিশ তদন্ত করার পরে যদি ঘটনার সত্যতা পায়, তাহলে যে পুলিশ রিপোর্ট দিবে সেটা বলে চার্জশিট, আর যদি সত্যতা না পায়, তাহলে যে পুলিশ রিপোর্ট দেবে সেটা হলো ফাইনাল রিপোর্ট, নাকি? এই আর কি। তারপরে লাস্টে আপনি দিয়ে দিবেন যে উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের অসীম ক্ষমতা
রয়েছে। তাহলে আমরা এখানে মোটামুটি কি আলোচনা করলাম দেখেন, এখানে 54 আলোচনা করছি, 55, 56, তারপরে চলে আসি 160 থেকে 73 পর্যন্ত, কিন্তু একটাও কিন্তু এর মধ্যে বাদ আছে শুধু 164। 164টা আমাদের এখানে প্রয়োজন নাই। আচ্ছা, একজন অনলাইনে প্রশ্ন করেছেন, এক ভাই প্রশ্ন করেছেন যে স্যার 157 ধারা একটি বুঝাবেন। আপনার মন 157-তে গেল কেন আমি বুঝলাম না। 157 এই জায়গায় দরকার নাই, তারপরে যদি দরকার হয় 157 হলো যে যখন পুলিশের কাছে সন্দেহ হয় কোথাও আমলযোগ্য কোনো অপরাধ সংঘটিত হতে পারে, সন্দেহ, তাহলে তিনি নিকটস্থ ম্যাজিস্ট্রেটের রিপোর্ট পাঠাইয়া বিনিয়োগ বিষয় তদন্ত করতে পারে। এটাই হলো 157, সন্দেহের ক্ষেত্রে তদন্ত, এটা হলো 157। তো অনলাইনে যারা আছেন, আহ কোনো অনলাইন অফলাইনে যারা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন এই বিষয়ে, আমি আনমিউট করে দিচ্ছি, প্রশ্ন থাকলে করতে পারেন। কারো প্রশ্ন আছে? কাইন্ডলি। হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলেন, কারো প্রশ্ন থাকলে বলেন। হ্যালো, আব্বাস সাহেব কিছু বলবেন? না স্যার, আমার কিছু বলার নাই। বিষয় হচ্ছে যে আপনি যেভাবে বলছেন স্যার, এর বাইরে এক দুই লাইনের বাইরে স্যার লিখতে গেলে সমস্যা স্যার। সময় থাকে না, অন্য অন্য প্রশ্ন লেখা যায় না স্যার। জি, এ কারণে এইভাবে দেওয়া, শুনেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের স্যার আমার আমার একটা সামনে, হ্যাঁ বলেন, প্রশ্ন থাকলে করেন, দ্রুত করেন, করেন। আর ওই যে আপনি আমার একটু আগে বললেন স্যার যে কেস ডায়েরির কালারটা কি স্যার, ওইটাই বুঝলাম না স্যার। আচ্ছা, কেস ডায়েরির কালার জানা কেস দরকার ডায়েরির আপনার, তাই? কালারটা কি, মানে আপনি ক্লাস মধ্যে বললেন ওটা স্যার আচ্ছা, আমি বুঝতে পারলাম না যে কেস ডায়েরির এটা কি কালার আসলে আপনার আমাদের ফান করে বলা, আম, ফান করে এই বলা, অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। না মানে ওটা কি না জানি স্যার। ভাই এটার ও দরকার আচ্ছা নাই, আচ্ছা, আপনাদের ঠিক মিন্টু আছে সাহেব, thank মিন্টু you, শেখ sir. বলতেছেন Thank you, বক্সেরপুরের, sir. কেস ডায়েরির কালারের দরকার নাই। আচ্ছা ঠিক আচ্ছা, আপনার আছে। থানার কালার কি এটা দেখতে আসেন। ওই এটা হলো ওই যে হুমায়ুন আহমেদের নাটকের ওই প্রশ্ন, যে একজন লোক গলায় দড়ি নিবে, দড়ি কিনতে গেছে দোকানে, যে আমি গলায় দড়ি নিব, আমার দড়ি দেন। তখন দোকানদার আবার জিজ্ঞেস করছে যে কোন কালারের দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তো জি, ঠিক আছে, এটা আপনাদের ফান কালো করে বলা কালো ভাই। কালো। তা উনি আবার বলতেছে যে কালো কালার দিলে ভালো হয়। আচ্ছা, আমরা 7 নাম্বার প্রশ্নটা একটু চলে যাই, দেখেন 7 নাম্বার প্রশ্ন আবার চলে আসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ইব্রাহিম খলিল, আপনি একটা প্রশ্ন করছেন, আপনি কাইন্ডলি একটু ভয়েসে বলেন, তাইলে ভালো হয়, মুখ দিয়ে বললেই ভালো হয়। কি প্রশ্ন করলেন একটু বলেন ভাই। ইব্রাহিম খলিল সাহেব, শুনতে পাচ্ছেন? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। 149 যেটা আমলযোগ্য অপরাধের প্রতিরোধ করবে, আর এখানে বলছে যে ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ পাওয়ার আগে স্যার প্রতিরোধ কিভাবে করে? ধন্যবাদ। আচ্ছা শুনেন, এই একজন প্রশ্ন করছে যে 149 আছে যে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে নাকি, প্রতিরোধ করার জন্য যথাসম্ভব চেষ্টা করবে। আর 150-এ আছে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র। এখন সবাই মোবাইলটা একটু মিউট করেন, সাইলেন্ট করেন। উনি প্রশ্ন জানতে চাইছে যে আহ ষড়যন্ত্র জানার আগেই ষড়যন্ত্র সম্পর্কে জানতেছে 150 ধারায়, কিন্তু উনি 149-এ প্রতিরোধ কেন? ওনার প্রশ্ন হলো এইটা, যে ষড়যন্ত্র সম্পর্কে জানতেছে 150-এ, আর প্রতিরোধ 149-এ কেন? তাহলে ও 149-এ যে বিষয়টা, এটা তো 150-এ দিলে ভালো হতো, আর 50-এরটা 149-এ দিলে ভালো হইতো। ওনার প্রশ্ন বুঝতেন? এখন আপনার প্রশ্নের উত্তর দেই ইব্রাহিম সাহেব, সব সময় কি ষড়যন্ত্র থাকতেই হবে? ধরেন পুলিশের সামনে মারামারি বাজছে, পুলিশ তো ষড়যন্ত্র জানার দরকার নাই। সব সময় কি ষড়যন্ত্র জানবে? সব অপরাধ কি ষড়যন্ত্র অনুসারে হয়?
সব অপরাধ ষড়যন্ত্র অনুসারে হয় না। আপনার সামনেই তো দুই চার কথা বলেই তো মারামারি বেঁধে যায়, তাহলে ওই জায়গায় ষড়যন্ত্রটা কেমনে জানবে? ওই জায়গায় ষড়যন্ত্র জানার কোনো সুযোগ আছে? নাই। হ্যাঁ, তো এজন্য ষড়যন্ত্র তো উনি জানলে তাহলে তো স্পেসিফিক 185। আর ষড়যন্ত্র তো সব জায়গায় থাকে না। তো ষড়যন্ত্র না থাকলে ওনার সামনে যে কোনো অপরাধ যদি সংঘটিত হয় উনি প্রতিরোধের চেষ্টা করবে 150। হ্যাঁ আজাদ সাহেব বলেন, আশা করি উত্তর পাইছেন। আজাদ সাহেব বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 149 স্যার প্রতিকার কি স্যার, মানে যাকে গ্রেপ্তার করা হলো ওনার প্রতিকার কি হতে পারে, কিভাবে হতে পারে স্যার? 149-এ তো গ্রেফতার করে না, 151-তে গ্রেফতার করে। প্রতিকার হলো, যদি পুলিশের কাছে, একটু আগে প্রতিকার সম্পর্কে আমরা ওই এর আগের ক্লাসগুলোতে জানছি, প্রথম ক্লাসে পুলিশ তারে সর্বোচ্চ রাখতে পারবে কত ঘন্টা? 24 ঘন্টা। এবং পুলিশের যদি মনে হয় যে সে কোনো অপরাধ টপরাধ করে নাই, তাহলে স্থানীয় একজন জিম্মাদারের জিম্মায় তারে কি দিয়ে দিবে? জামিন দিয়ে দিবে। আর যদি মনে হয় যে না স্পেসিফিক ধারার অপরাধ করছে, তাহলে তো সেই মামলায় তারে দিয়ে দিবে, ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিবে। আচ্ছা ধন্যবাদ, দেখেন আমরা আগাই। 7-এর গ নাম্বার প্রশ্নটা দেখি আমরা। এই জায়গায় 7-এর গ, এই গ নাম্বার প্রশ্নটা দেখেন, এখানে অনেক কথা বলা আছে, বাট উত্তর একই। এই 7-এর গ এর উত্তর 162 ধারা। দেখেন, তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন, তার আইনগত মূল্য কি? মানে 161 ধারায় যে জবানবন্দিটা রেকর্ড করলো এটার আইনগত মূল্য কি? তারপরে এটা এখানে একটা অবলিক দেন, অবলিক, অবলিক বুঝেন তো? অর্থাৎ এটার উত্তর যা। তারপরে আইনের কোন বিধান বলে তদন্তকারী পুলিশের নিকট সাক্ষী প্রদত্ত জবানবন্দি ও আদালতের প্রদত্ত সাক্ষীর জবানবন্দি সাদৃশ্য ও বৈপরীত্য আদালতের বিবেচনার জন্য রেকর্ড আইন করা হয়? তাহলে ওই আইনগত মূল্য কি, এটার উত্তরও যা, এটার উত্তরও কি তাই। তারপরে এখানে আরেকটা অবলিক দেন, পাইছেন? বাদী পক্ষ পুলিশের নিকট সাক্ষী প্রদত্ত জবানবন্দি কখনো কোনো কাজে ব্যবহার করতে পারে কি? এটার উত্তরও কি একই। অর্থাৎ এই 152, এই যে যে তিনটা অংশ, এই তিনটা অংশের উত্তর কিন্তু হুবহু এক। এবং সেটা হলো ফৌজদারি কার্যবিধির কত ধারা? 162 ধারা। আচ্ছা আপনাদের আমি একটা কথা বলে নিই, নাহলে ভুলে যাব। সেটা হলো, গতদিন একটা প্রশ্ন আসছে যে কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ইংরেজি ভার্সনে আসছে সরাসরি 122 ধারাটা। তো ওই জায়গায় উত্তর কিন্তু হবে শুধুমাত্র কত ধারা? 22 ধারা। আপনি ওই 12 ধারা 21 ধারা, অনেকে শুধু 12 21 দিয়ে শেষ করে দিচ্ছেন, অনেকে অন্যান্য কথা বলছেন। বাট এই প্রশ্ন আমি পড়ানোর সময় আপনাদের সংশ্লিষ্ট লেকচারটা দেখেন, ওই জায়গায় বলছিলাম আপনি 12 ধারা যা লেখেন লেখেন, সমস্যা নাই, কিন্তু মেইনলি উত্তর হবে কত ধারা? 22 ধারা। 22 ধারায় দুইটা ক্ষেত্রে ডিগ্রি না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা দিবে, প্রয়োগ করবে, আর একটা ক্ষেত্রে হলো দিবে। এবং ওই যে আনফেয়ার অ্যাডভান্টেজ আর হার্ডশিপ যেটা, এটা এই জায়গা বিস্তারিত লিখবেন। ইভেন ওই হার্ডশিপের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে দিবেন, ওই যে গোলাম মোহাম্মদ শাহ লুৎফুর রহমান, ওই উদাহরণটা। জি। তো যাই হোক, আমরা 7-এর গ যে উত্তর, এটা 162 ধারা। এখানে আমরা উত্তরে চলে আসি, দেখেন। তো 162 ধারা কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলছি, ওই যে যখন পড়াইলাম ওই সময় বিস্তারিত বলছিলাম যে পুলিশের নিকট সাক্ষীর জবানবন্দি কোন কাজে ব্যবহার করা যাবে আর কোন কাজে ব্যবহার করা যাবে না। এখন এই ধরনের প্রশ্ন যদি আসে, আপনি সরাসরি এই উত্তরে না এসে আগে 100 যে তদন্তকারী কর্মকর্তা কোনো অপরাধ সম্পর্কে যে জানে তারে তলব করবে 160 ধারায়, আর তলব করার পর সে বিবৃতি দিবে কত? 161 ধারায়। আর 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যাবে যাবে না, বা তার সাক্ষ্যগত মূল্য, এই সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 162। আগে দুই চার কথা একটু বলে নিবে। ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে এবং কখন ব্যবহার করা যাবে না সে সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 162 ধারায় আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। দেখেন, পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে
তা তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে কোনো অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। কখন ব্যবহার করা যাবে না? অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। তারপরে দেখেন, যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের সাদৃশ্য ও বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। এখানে একটা কথা লেখেন, 162 ধারায় আহ জেরা অথবা পুনঃজবানবন্দিতে ব্যবহার করা যেতে পারে। 162 ধারায় জেরা অথবা পুনঃজবানবন্দিতে ব্যবহার করা যেতে পারে, যদিও পরে আসতেছে বিস্তারিত। জেরা অথবা পুনঃজবানবন্দিতে ব্যবহার করা যেতে পারে। আর এখানে সাক্ষী বানান, আচ্ছা আসতেছে, একটু ভুল আছে, সাক্ষী পরের বানান, সাক্ষী নিচে কখনো ব দিবেন না, সাক্ষীর নিচে ব দেওয়ার দরকার নাই। আচ্ছা, তো নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করা হলে তা ব্যবহার করা যাবে। অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে আদালত উক্ত লিখিত বিবৃতি অভিযুক্তকে উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে লিখিত বিবৃতির একটি কপি প্রদানের আদেশ দিতে পারে। মানে এটা হলো যে যখন কেউ 161 ধারার বিবৃতি দেয়, তখন ওই 161 ধারার বিবৃতি কে দেখতে পারে? আসামি দেখতে পারে, বাট আসামিকে আবেদন করতে হবে কোথায়? আদালতে। তারপরে দেখেন যে 161 ধারায় পুলিশ যে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করেছে, উক্ত সাক্ষীকে অনুসন্ধান বা বিচারকালে ডাকা হলে সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। মানে উদাহরণটা হলো এরকম যে একজন সাক্ষী ঘটনার সময় বলতেছে যে আনারুল হক সাহেব যখন এই হত্যাকাণ্ডটা করে, তখন আনারুল হক সাহেবের গায়ে কালো কালারের টি শার্ট ছিল। 161তে উনি বলতেছে উনি এই কথা। এখন ওই সাক্ষী যখন সাক্ষ্য প্রদান করতে আসছে, তখন বলতেছে যে আনারুল হক সাহেবের গায়ে ছিল শার্ট পরা, শার্টের কালার ছিল পিঙ্ক কালারের শার্ট পরা। তার মানে উনি M161-এ বলতেছে এক কথা, আর ওই জায়গা কি সাক্ষ্য প্রদানের সময় বলতেছে আর এক কথা। তখন আসামি পক্ষের আইনজীবী দৃষ্টি আকর্ষণ করতে পারে যে তাহলে আপনি 161-এ তো এই কথা বলছিলেন আর এখন বলতেছেন এই কথা, তার মানে উনি বিশ্বাসের কি বলেন? অযোগ্য। এটা হলো সাদৃশ্য প্রমাণের জন্য ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 145 ধারায়। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধির 162 ধারা বিধান সাক্ষ্য আইনের 32-1 এবং 27 ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 32-1 আর কত? 27 ধারা। অথবা ভিন্নভাবে বলা যায়, পুলিশ সাক্ষীর যে জবানবন্দি 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে তা বিচার বা অনুসন্ধানের জন্য নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে ব্যবহার করা যায়। নর্মালি 161-এর বিবৃতি বিচার বা অনুসন্ধানে ব্যবহার করার নিয়ম নাই, তবে দুইটা ক্ষেত্রে 161-এর বিবৃতি বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যেতে পারে। সেই দুইটা ক্ষেত্র আসলে কি কি? আচ্ছা, তার আগে একটু বলা দরকার, আপনারা বিচার আর অনুসন্ধান সবাই বুঝেন? বিচার কারে বলে আর অনুসন্ধান কারে বলে? বিথিকা বলেন, অনুসন্ধান কারে বলে? আদালতের বিচারের আদালতে বিচারের সময় যা করে সেটাই অনুসন্ধান, আর অনুসন্ধানের সময় যেটা করে সেটা বিচার। অনুসন্ধান করে মারা গেছে তদন্ত করে পুলিশ আর অনুসন্ধান এই আরিফ সাহেব বলেন, দ্রুত বলেন। বিচার তো বিচার আর অনুসন্ধান, অর্থাৎ বিচার হলো পরের ব্যাপার, তো অনুসন্ধান যদি না হয় তাহলে বিচার আসবে কোথায়? ম্যাজিস্ট্রেট বা আদালত চার্জ গঠনের আগে যেটা করে সেটা হলো অনুসন্ধান, ম্যাজিস্ট্রেট বা আদালত চার্জ গঠনের পরে যেটা করে সেটা হচ্ছে কি? বিচার। দেখেন তো সাক্ষ্য আইনের সাক্ষ্য আইনের এখানে সাক্ষ্য বানানটা ভুল আছে, সাক্ষ্য আইন 6 আকার খিওই জফালা লেখলে শেষ। সাক্ষ্য আইনের 32-1 ধারা অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা হয়। আর সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় বা আলামত উদ্ঘাটন করলে, মানে দরকার হলে দুইটার উদাহরণ দিয়ে দিবেন। 32-1-এর উদাহরণ নিচে দিছে, যেমন কোনো ব্যক্তি 161 ধারায় পুলিশের নিকট বিবৃতি দিয়ে মারা গেল, সেই ক্ষেত্রে তার বক্তব্য বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। এটা হলো 32-1। 27-এর উদাহরণ কেমনে দিবেন? ওই যে পুলিশ বলছে যে অমুক আরিফ সাহেব অমুকরে হত্যা করার পরে আরিফ সাহেবের হাতে থাকা যে দা, এটা অমুক জায়গা পুঁতে রাখছে বা অমুক পুকুরে ফেলে দিছে, এবং পুলিশ ঠিকই তার বিবৃতি অনুসারে ওই দাটাকে উদ্ধার করছে, তাহলে এই যে যতটুকু আলামত উদ্ধার করা হলো এইটুকু ব্যবহার করা যাবে 27-1। তাহলে 27-1 এবং সাক্ষ্য আইনের 27 ধারা
এবং 32-এর 1, এটা 161 যদি হয়ে থাকে তাহলে ওইটা 27-এর 1 বা 32-এর 1 আন্ডারে যদি হয় তাহলে এটা বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। তো এই হলো আপনার 162 ধারার যে মানে 7-এর যে প্রশ্নটা, সেটার মূল কাহিনী। তবে আপনি সবাইয়ের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে জিনিসটা করেন সেটা হলো প্রশ্নে কি জানতে চাইছে তা দেখেন না। প্রশ্নে একটা অংশে বেশ কতগুলো অংশ থাকে, আপনি উত্তর করবেন সবসময় প্রশ্নে আপনি যা জানেন তাই লিখবেন, কিন্তু প্রশ্নে যা জানতে চেয়েছে এটা দেখে দেখে লিখবেন আর কি, টাইটেল দিয়ে দিয়ে। তো প্রশ্নে যেভাবে চাইছে সেইভাবেই, মূল উত্তর কিন্তু সামগ্রিকভাবে 162, কিন্তু প্রশ্নে যা জানতে চাইছে সেইভাবে আপনার লিখতে হবে। তো 162 এই 7-এর গ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, অনলাইন অফলাইনে যারা আছেন জিজ্ঞাসা করেন। তানভীর, কোনো প্রশ্ন আছে? এই মাসুদ, জনি সাহেব, কোনো প্রশ্ন আছে? মনে মনে ভাবতে আবার অনেকে ভাইবেন না যে প্রশ্ন করে কি বিপদে পড়বো নাকি, প্রশ্ন করেন। জি, আচ্ছা শুনেন, আমি যে কথা বলি যে আমি আপনাদের যে লেকচার শিট দিছি এটা হচ্ছে জাস্ট আপনার একটা নমুনা। নমুনা মানে হলো যে আপনি যদি এইটুক লেখেন পাস করবেন ইনশাল্লাহ। এখন এটার মানে এই না যে আপনার এটাই হুবহু লিখতে হবে বা এই জিনিসই আপনার পড়তে হবে। যার আগের পড়া আছে সে ওই পড়া অনুসারে প্রশ্নের উত্তর অনুযায়ী লিখলেই হবে, কিন্তু এটা হচ্ছে যে এইভাবে লেখা উচিত, এইভাবে লিখলে ভালো হয়। এখন ভালোরও কোনো শেষ নাই, খারাপেরও কোনো শেষ নাই। আপনি যতটুকু চেষ্টা মানে যে দিন শেষে যেটা করা যায় যে আমি আমার চেষ্টাটুকু করে যাব, আর ফলাফল দেওয়ার মালিক তো আল্লাহ, এই আর কি। আচ্ছা, আমরা 7-এর ঘ নাম্বার প্রশ্নে চলে আসি। যেহেতু আপনারা কেউ কোনো প্রশ্ন করতেছেন না, ধরে নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন নাই, তো আমরা চলে আসি 7-এর ঘ। পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায় হতে অব্যাহতি দানের প্রার্থনা জানায়। পুলিশ তদন্ত প্রতিবেদন দিছে, দেওয়ার পরে বলতেছে যে ওনার আসামিদের এই অপরাধের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতা নাই, তাই আসামিদের কি দেওয়া হোক, অব্যাহতি দেওয়া হোক। অব্যাহতির ইংরেজি কি? ডিসচার্জ। পুলিশের রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি, মানে এই যে যে পুলিশ রিপোর্ট এটা কি ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে বাধ্য কিনা? যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এ ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, এটা হলো প্রশ্ন। তাহলে এই প্রশ্নের দুইটা অংশ, এক হলো যে বাধ্য কিনা, পুলিশ রিপোর্ট যেটা দিছে এটা বাধ্য কিনা, আর 2 নাম্বার অংশ হলো যদি বাধ্য না হয় তাহলে ম্যাজিস্ট্রেটের কি কি করণীয় আছে। তাহলে এই প্রশ্নের উত্তর কিভাবে লেখা উচিত? আপনি কি সরাসরি এখানে চলে আসবো, সরাসরি প্রথমেই টাইটেল দিব যে পুলিশের রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কিনা? না, আগে পুলিশ রিপোর্ট কি একটু ধারণা দিলেন, পুলিশ রিপোর্ট কয় প্রকার একটু বললেন, তারপরে আপনি দিলেন যে পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য কিনা, এটা আলোচনা করার পরে তারপরে দিলেন যদি ম্যাজিস্ট্রেট সাহেব এর ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। তো আমরা উত্তরে চলে যাই, দেখেন। আমলযোগ্য ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ উক্ত ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে। তদন্ত শেষ হবার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন সেই রিপোর্ট বা প্রতিবেদনই হলো কি রিপোর্ট? পুলিশ রিপোর্ট। আর পুলিশ রিপোর্টের বাংলা কি? পুলিশ প্রতিবেদন। কি বলেন? পুলিশ প্রতিবেদন। প্রকারভেদ দেখেন, পুলিশ রিপোর্ট 2 প্রকার, সেগুলো হলো একটা হলো অভিযোগপত্র বা চার্জশিট, আর একটা হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। তো যার ওই অভিযোগপত্রের জায়গায় আপনি বাংলা ইংরেজি যে কোনো একটা লিখলেই হলো, দুইটা লিখে সময় নষ্ট করার দরকার নাই। আর যদি কেউ দুইটা লিখতেই চান তাহলে সেই ক্ষেত্রে বানানগুলো ঠিক লেখেন, তার মানে ভুল বানান লেখাচ্ছে না লেখা ভালো। তো অভিযোগপত্র দেখেন,
তদন্ত শেষে যদি দেখা যায় যে মামলায় উল্লেখিত অভিযোগ বা ঘটনা সত্য, তখন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করা হয় তাকেই কি বলে? চার্জশিট। তো এটা এটা তো আসলে মুখস্থের কিছু নাই, আপনি লিখবেন যে তদন্ত করার পরে তদন্তকারী কর্মকর্তা যদি ঘটনার সত্যতা পায় এবং যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের সম্পৃক্ততা পায়, তাহলে যে তাদের বিচারের সুপারিশ করে যে রিপোর্ট দিবে সেটারে বলে চার্জশিট বা অভিযোগ পত্র। চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, তদন্তকারী কর্মকর্তা যদি অভিযোগ বা অপরাধের সত্যতা না পায় তখন তিনি অভিযুক্তদের অব্যাহতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দেন তাই হলো চূড়ান্ত প্রতিবেদন। তারপরে চলে আসেন, অতএব উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুই ধরনের পুলিশ রিপোর্ট দিতে পারে, অভিযোগের সত্যতা থাকলে চার্জশিট ও সত্যতা না থাকলে ফাইনাল রিপোর্ট। উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধির কোথাও অভিযোগপত্র, চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করা হয় না। মানে আপনি যদি ফৌজদারি কার্যবিধি বিশ্লেষণ করেন, ওখানে 173 ধারায় কোনো জায়গায় চার্জশিট শব্দটাও নাই, ফাইনাল রিপোর্ট শব্দটাও নাই। 173 ধারায় এসব শব্দ ব্যবহার করা হয়নি। এই ধারা অনুযায়ী পুলিশ শুধুমাত্র পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে। এখন ওই পুলিশ রিপোর্টটা কি চার্জশিট হবে নাকি ওই পুলিশ রিপোর্টটা কি ফাইনাল রিপোর্ট হবে, এটা ওই পুলিশ রিপোর্টটা করলেই বোঝা যায়। বুঝতে পারছেন? এটা আংশিক চার্জশিট আবার আংশিক ফাইনাল রিপোর্টও হতে পারে। এছাড়া 173 ধারার অধীন পুলিশ রিপোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হলে তাকে অব্যাহতি দানের সুপারিশ করার বিষয় প্রচলিত আছে। তবে 173 ধারায় অব্যাহতি ডিসচার্জ শব্দটাও ব্যবহার করা হয়নি, বরং সেখানে রিলিজ বা মুক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ 173 ধারার বিধান চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে অভিযুক্তদের অব্যাহতি দানের বিষয়টি সরাসরি বলা হয়নি, বরং ওই ধারায় মুক্তিদানের কথা বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা চলে আসি প্রশ্নের যে অংশটুকু জানতে চেয়েছে যে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য কিনা। তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দিতে পারে, পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন আবার নাও পারেন। তাই বলা যায় যে পুলিশ রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে ম্যাজিস্ট্রেট কি নন? বাধ্য নন। আন্ডারলাইন করেন, নুরুল হক এবং অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে, নুরুল হক এবং অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীনে পুলিশের দাখিল করা প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যতামূলক নয়। প্রতিবেদন গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার স্বাধীনতা তার রয়েছে। অর্থাৎ যার মামলা নাম্বার মনে না থাকবে, মামলার নাম মনে না থাকবে, সে বলবেন যে উচ্চ আদালতের নজিরে আছে যে পুলিশ প্রতিবেদন গ্রহণ করা ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক নয়, তিনি এটা গ্রহণও করতে পারেন আবার কি প্রত্যাখ্যানও করতে পারেন। এখন আমরা একটু পড়ি যে ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ। ফাইনাল রিপোর্ট তো মেইনলি সুপারিশ করে তদন্তকারী কর্মকর্তা যে আসামিদের এই জায়গা সম্পৃক্ততা নাই, তাহলে আসামিদের অব্যাহতি দেওয়া হোক। এই সুপারিশটা করতেছে তদন্তকারী কর্মকর্তা কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে, ওই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে। এখন দেখেন, ফাইনাল রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা পদক্ষেপ পিআরবি এর 276 বিধি এবং ফৌজদারি কার্যবিধির 202(2) খ ধারা এবং বিভিন্ন মামলার আলোকে নিচে দেওয়া হবে। পিআরবি মানে বুঝেন? পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। পিআরবি হলো 1943 সালের পুলিশের যে প্রবিধান, মানে পুলিশ, একটা পুলিশ কি করবে, কেমনে তার কর্মকাণ্ড পরিচালিত হবে, এই সব কিছু বলা আছে কোথায়? সবকিছু বলা আছে পিআরবি। তো ফৌজদারি কার্যবিধি সংশ্লিষ্ট বিধান এবং পিআরবির আলোকে বা বিভিন্ন মামলার আলোকে যদি আমরা বলি, দেখেন যে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে। ব্র্যাকেটে লেখেন 202(2) খ দ্বারা। এই যে অব্যাহতিটা দিচ্ছে, এই অব্যাহতিটা দিচ্ছে 202(2) খ, 202(2) খ লিখছেন। 2 খ কিন্তু আলাদা, একসাথে 2 ব্র্যাকেটে, খ ব্র্যাকেটে না, কিন্তু 202 তারপরে ব্র্যাকেটে 2 আর খ। তারপরে দেখেন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারেন, মানে যে ফাইনাল রিপোর্ট দিয়েছে সেটা কি করবে? প্রত্যাখ্যান করবে। যে বললো হলো যে না, তোমার ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করলাম, মানে আসামিদের অব্যাহতি দেওয়া হবে না। সবগুলার পাশে একটা বা দিয়ে দেন, বা অব্যাহতি দিতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে, বা ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে আন্ডারলাইন করেন অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্ত ইংরেজিতে কি বলে? ফার্দার ইনভেস্টিগেশন। বলেন তো ফৌজদারি কার্যবিধিতে পুনঃ তদন্ত কত ধারায় আছে?
কোন তদন্তের বিধান ফৌজদারি কার্যবিধিতে নাই। জি বেশি ভালো করে দেখেন, তারপরে যে ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালানোর ভিত্তি আছে মর্মে সন্তুষ্ট হয়ে অপরাধ আমলে নিতে পারে। উনি যদি মনে করে যে না কোনো অধিকতর তদন্ত তদন্ত কিছুর দরকার নাই, উনি সরাসরি অপরাধ আমলেও নিতে পারে। বুঝছেন? অথবা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 202 ধারায় বিচারিক অনুসন্ধানের বা জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দিতে পারেন। জুডিশিয়াল ইনকোয়ারির আদেশও দিতে পারেন, এটাও হতে পারে। তাইলে আমরা বলতে পারি যে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে পুলিশ কি কি, ম্যাজিস্ট্রেট কি কি পারে। উনি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, উনি সরাসরি আমলে নিতে পারে, উনি ওটা প্রত্যাখ্যান করতে পারে, উনি সরাসরি ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অব্যাহতি দিতে পারে, বা জুডিশিয়াল ইনকোয়ারির আদেশও দিতে পারে। আচ্ছা, তো এ পর্যায়ে এসে আমাদের নামাজের বিরতি এবং আপনাদের টি ব্রেক আমরা 7টা থেকে শুরু করব। তো আর একটা কথা বলে রাখা দরকার, আমাদের ওই যে গ্রুপে আমি বলি প্রায়, আনারুল হক সাহেব প্রায় বলে, তো আপনাদের যাদের যাদের কোর্স ফি বকেয়া আছে অনলাইন অফলাইন মিলিয়ে এখনো বেশ বড় অঙ্কের টাকায় ফি বকেয়া আছে। যার যার সমস্যা থাকলে আমার সাথে পার্সোনালি আলাপ করেন। আর আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনার আগে আমার কথাগুলো শুনেন। পড়াশোনা করা যেরকম পরীক্ষার প্রস্তুতির অংশ, এই স্যারের ফি প্রদান করাও প্রস্তুতির অংশ। বুঝতে পারছেন? আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না বা বড় কোনো স্যার না, কিন্তু আমি যে সার্ভিস দেই অন্য জায়গায় যদি আপনি পড়তেন মনে হতো যে ওই জায়গার থেকে এই জায়গার সার্ভিস কি অংশ, তাইলে আপনি কম্পেয়ার করলে বিষয়টা বুঝতে পারতেন। তো সমস্যা যারা আছে অনেকে আমাকে বলেছেন যে কবে দিবেন, ধন্যবাদ। বা কার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানতে দিয়েন, আর চেষ্টা করেন যত দ্রুত সম্ভব পরিশোধ করার। ধন্যবাদ। আর যার যদি কোনো শীটের লেখা উঠে যায় বা অন্য কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করেন, আমি আবার শীট দিয়ে দিব। ধন্যবাদ। আপাতত বিরতি। আমরা এখানে 7-এর কুমাতে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু দেখো। এটা হলো আহ আচ্ছা, পুলিশ ডব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তাহলে ইনি তদন্ত প্রতিবেদন দাখিল করতে কোথায় বলেন? দায়রা আদালতে বিচারযোগ্য আহ অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করতে, মানে এমন একটা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে যে মামলাটা বিচারযোগ্য হচ্ছে কোন আদালতে? দায়রা আদালতে। কোন মামলা কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, এটা আমরা কিভাবে বুঝবো? মনে আছে দ্বিতীয় তফসিলের কত কলাম? দ্বিতীয় তফসিলের 8ম কলাম। দায়রা আদালত বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলাটিতে আন্ডারলাইন করেন অধিকতর তদন্তের জন্য আবেদন করেন এবং জানান যে পূর্বের তদন্ত সঠিক হয়নি। দায়রা আদালতে যখন ওই মামলাটার বিচার হচ্ছিল ওই মুহূর্তে রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এই অধিকতর তদন্ত শব্দটার নিচে লেখেন নারাজি আবেদন। অধিকতর তদন্তের যে আবেদনটা করে দায়রা আদালতে, এর নিচে লেখেন নারাজি আবেদন। নারাজি নারাজি অধিকতর তদন্তের আবেদন করে এবং দায়রা আদালতে ওই রাষ্ট্রপক্ষ বলতেছে যে এর আগের তদন্ত ঠিকঠাক হয়নি। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। তো যদিও আমি ঘটনার বর্ণনায় আলোচনা করুন এই অংশটুকু লিখেছি, বাট প্রকৃতপক্ষে আলোচনা করুন এটা আসবে কিনা বলেন তো? এটা কিন্তু আসবে না। ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে? সঠিক হয়নি। ঘটনার বর্ণনা আসবে সঠিক হয়নি। আচ্ছা, তো আমরা চলে আসি বিচার্য বিষয়। বিচার্য বিষয় আসলে যে রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্ত করার জন্য আবেদনের সম্ভাব্য সিদ্ধান্ত কি হবে তা আলোচনা করতে হবে। তো এই প্রশ্নটা আসলে এখানে না হয়ে আলোচনা করা উচিত ছিল নারাজির অধ্যায়ে। নারাজি আসলে কাকে বলে? নারাজি হলো যে যখন কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করে, সেটা জিআর মামলা হোক বা সেটা সিআর মামলা হোক, তখন বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ, কে বলেন? বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে আবেদনটা, যে মানে আপনার
যে সংক্ষুব্ধ পক্ষ যে আবেদনটা করে সেটাকেই বলে নারাজি আবেদন, যে আপত্তিটা দেয় আর কি। এবং নারাজি কখনো আপনার দিতে পারে না, মানে আসামি কখনো নারাজি দিতে পারে না। এবং সচরাচর যে জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে, যে নর্মালি প্র্যাকটিসে আছে যে নারাজি দেয় হলো তদন্ত প্রতিবেদন মানে বিচার চার্জ গঠনের কি আগে, চার্জ গঠনের আগে, মানে মামলাটা যখন আমলি আদালতে আছে, আমলি নেওয়ার পর্যায়ে হচ্ছে নারাজি প্রতিবেদন দেয়। কিন্তু এখানে যে সমস্যামূলক প্রশ্নটা এখানে বলছে যে দায়রা আদালতে বিচারকালে, মানে যখন অলরেডি বিচার কি বলেন শুরু হয়ে গেছে, তখন আবেদন করছে যে তদন্ত সঠিক হয়নি। তাহলে ওই মুহূর্তে যে নারাজিটা দিছে, এটা এই এই দরখাস্তের আসলে মানে আইনগত ভিত্তি কি, এটা কি আহ মঞ্জুর করতে পারে কি পারে না, এটা আমাদের আসলে মূল বিবেচ্য বিষয়। তো আমরা চলে এসে দেখেন আইনানুগ পর্যালোচনা। রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্তের আদেশ দেওয়া যেতে পারে, মানে এই জায়গায় আমাদের ফৌজদারি কার্যবিধিতে কোথাও বলা নাই যে নারাজি বিচারকালে দেওয়া যাবে না। আলোচ্য অংশে পূর্বে পুলিশ কর্তৃক তদন্ত সঠিক হয়নি মর্মে আহ দাবি করে রাষ্ট্রপক্ষ দায়রা আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। উক্ত আবেদন 173 ধারার বক্তব্য এবং আন্ডারলাইন করবেন উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী বৈধ হলে বিবেচিত হবে। মানে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে এসেছে যে বিচারকালেও নারাজি দেওয়া যেতে পারে, এবং দায়রা আদালত অধিকতর আহ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিবেন বলে আমি মনে করি। পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির 173(3) অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। আমরা যখন প্রিলিমিনারি পড়া পড়ছি তখন আপনাদের জানা উচিত যে অধিকতর তদন্ত পুলিশ করে 173(3) কত বলেন 173(3) ফার্দার ইনভেস্টিগেশন। এরূপ তদন্তে পুলিশ যদি আরো কোনো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। তারপরে আন্ডারলাইন করেন আখতারুজ্জামান বনাম রাষ্ট্র, একটু আন্ডারলাইন করেন, এটা একটু পিন মেরে ওনার দেন। আখতারুজ্জামান বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে তদন্তে গাফিলতি পেলে ম্যাজিস্ট্রেট কোনো নারাজি দরখাস্ত বা আপত্তি ছাড়াই স্বেচ্ছা প্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। তদন্তে গাফিলতি পেলে ম্যাজিস্ট্রেট কোনো নারাজি দরখাস্ত বা আপত্তি ছাড়াই স্বেচ্ছা প্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। উক্ত মামলায় আরো বলা হয়েছে যে পুলিশ প্রতিবেদন দাখিলের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ ইচ্ছায় বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফৌজদারি কার্যবিধির 173(3) ধারার অধীনে ওই মামলায় অধিকতর তদন্ত করতে পারেন এবং অধিকতর তদন্ত প্রতিবেদনের সম্পূরক চার্জশিট বিচারক আদালতে পেশ করতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, সম্পূরক চার্জশিট কিন্তু একটা মামলা রায় প্রদানের আগ পর্যন্ত দিতে পারে, মানে বিচার চলাকালেও সম্পূরক চার্জশিট দিতে পারে। তাহলে বিচার চলাকালে যদি সম্পূরক চার্জশিট দেওয়া যায়, তাহলে বিচার চলাকালে কেন নারাজির আবেদন দেওয়া যাবে না? এই কারণে বলছে যে বিচার চলাকালেও নারাজির আবেদন দিলে উচ্চ আদালতের নজিরে আছে যে এটা অ্যাকসেপ্ট করতে পারে। এবং এখানে কিন্তু সরাসরি নারাজি আবেদন বলে না, এই জায়গায় কি বলছে অধিকতর তদন্তের আবেদন, এবং অধিকতর তদন্তের আবেদনটা করতে হবে 173(3) 173(3) সিদ্ধান্ত দেখেন। সুতরাং রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। তাহলে এখানে অধিকতর তদন্ত দেওয়ার কি আদেশ দেওয়া যেতে পারে। তো আপনারা অনেকেই এই সমস্যামূলক প্রশ্ন যেটা ইতিবাচক কথা সেটা হলো আপনাদের অধিকাংশ খাতা আমি এখনো দেখে শেষ করতে পারিনি, এবার যতটুকু দেখছি আপনারা অনেকে প্রথম পরীক্ষায় যা দিয়েছিলেন দ্বিতীয় পরীক্ষায় তার চেয়ে মানে লেখার কোয়ালিটি ভালো হয়েছে। আশা করি পরীক্ষা যত দিবেন লেখার মানে তত উন্নতি হবে। তো এখানে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেন যে স্যার আমার যদি সময় না থাকে তাহলে আমার ঘটনার বর্ণনা লেখা লিখবো কিনা। একেবারেই যদি সময় না থাকে তাহলে তো ঘটনা বর্ণনা লিখতে গিয়ে যদি মূল অংশই লিখতে না পারেন তাহলে তো ঘটনা বর্ণনা দেওয়ার দরকার নাই। তবে আমার পরামর্শ হলো যে আপনি ঘটনার বর্ণনা যদি অনেক বড় হয় এটারে আপনি সামারি করেন, সংক্ষেপে লেখেন যে দায়রা আদালতে বিচারকালে রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে, এইটুক দিন ঘটনার বর্ণনা। তাহলে যে লেখাটা আছে এটার আমি সংক্ষেপে করে দিলাম, তারপর বিচার্য বিষয় আইনগত পর্যালোচনা এবং সবশেষে হচ্ছে সিদ্ধান্ত। তো এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নের অংশ না, বাট এই অংশটুকু আমাদের কি বলেন জানতে হবে। তো সাপ্লিমেন্টারি চার্জশিট আসলে কাকে বলে? সাপ্লিমেন্টারি চার্জশিট হলো পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির ধারায় 173(3) অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। মানে একবার যখন তদন্ত করা হয়ে যায় এরপর অধিকতর তদন্ত করতে পারে 173 কত ধারা 173(3) এরূপ তদন্তে পুলিশ যদি আরো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে
যে অভিযোগপত্র দাখিল করে সেই চার্জশিটকেই অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট বলে। মানে প্রথম যেটা দেয় সেটাকে চার্জশিটই বলে, পরবর্তীতে সেম বিষয় নিয়ে যদি আরো চার্জশিট দেয় সেটাকে বলে কি, সম্পূরক চার্জশিট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই পরের অংশ কিন্তু প্রশ্নের অংশ না, যে কখন অধিকতর তদন্ত। অধিকতর তদন্ত কখন করা যাবে এই সম্পর্কে 173 দ্বারা কিছুই বলা নাই। তবে আন্ডারলাইন করবেন, উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে রিপোর্ট দাখিল করেছেন তার নিকট যদি, আন্ডারলাইন করবেন, অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয় তখন তিনি ওইসব নতুন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পূরক রিপোর্ট দাখিল করতে পারেন। অধিকতর তদন্তের জন্য, আন্ডারলাইন করবেন, কারো আদেশ বা অনুমতির প্রয়োজন নাই। এটার অর্থ কি? এটার অর্থ হলো অধিকতর তদন্ত যেটা, এটা পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েও করতে পারে, আবার অনুমতি ছাড়াও করতে পারে। পুলিশ তার ইচ্ছা মতো তদন্ত করবে, কিন্তু তদন্ত প্রতিবেদন একসেপ্ট করবে কি করবে না এটা আবার কার ক্ষমতা? এটা আদালত বা ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক। এখন পরের অংশে একটু চলে আসি, দেখেন যে সম্পূরক চার্জশিট এবং আদালতের অনুমতি। পূর্বে চার্জশিট বা পুলিশ রিপোর্ট গৃহীত হবার পর একই অপরাধ সম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত পুলিশ অতিরিক্ত তদন্ত সম্পন্ন করে সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। আন্ডারলাইন করবেন, মঞ্জুর মোর্শেদ খান বনাম দুর্নীতি দমন কমিশন এই মামলায় বলা হয়েছে, তদন্তের মাধ্যমে পুলিশ রিপোর্ট দাখিল হলে ফৌজদারি কার্যবিধির ধারা 173(3) খ অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিঃসন্দেহে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের কি দিতে পারে? নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের জন্য আদালতের অনুমতি নিতে হবে এমন কোন সুনির্দিষ্ট বিধান নাই। মানে আদালত তো স্বপ্রণোদিত হয়ে আবেদনের ভিত্তিতে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, বাট পুলিশও ইচ্ছা করলে অধিকতর তদন্ত করতে পারে। পরেরটা দেখেন, আন্ডারলাইন করবেন, বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র ও অন্যান্য মামলায় বলা হয়েছে, ফৌজদারি, এই বেগম খালেদা জিয়া চিনছেন তো? বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র অন্যান্য মামলায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ধারা 173(3) খ অনুযায়ী বিচার সমাপ্তির আগে যে কোনো সময়, আন্ডারলাইন করেন, এই যে দেখেন বিচার সমাপ্তির আগে, এই মামলা তো ভুলার কথা না, বিচার সমাপ্তির পরিচিত নাম, বিচার সমাপ্তির আগে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। যদি তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরো তথ্যাদি খুঁজে পান তখন তিনি আদালতের হস্তক্ষেপ ছাড়াই এ ধরনের তদন্ত করতে পারেন। অর্থাৎ অধিকতর তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তার সংশ্লিষ্ট আদালতের অনুমতি নেওয়ার দরকার নাই। এখন আপনাদের যে জিনিসটা, যে প্রথম চার্জশিটে যার নাম আসছে অধিকতর তদন্তে কিন্তু তারে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বরং নতুন কাউরে ওই জায়গায় অন্তর্ভুক্ত করতে পারে। সম্পূরক চার্জশিটে নতুন কাউকে অন্তর্ভুক্ত করতে পারে, কিন্তু যার একবার প্রথম চার্জশিটে নাম আসছে তাকে কিন্তু বাদ দেওয়ার সুযোগ সম্পূরক চার্জশিটে নাই। কি ভাই? হ্যাঁ, যাবে না কেন? যাবে না, এটা তো উচ্চ আদালতের নজির। আচ্ছা, তো যে পর্যন্ত আমরা স্যার পড়ল, হ্যাঁ বলেন, শুভ বলেন। স্যার এই যে ধরেন এই মানে একজনে স্যার ফাইনাল রিপোর্ট দিল স্যার, এখন ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে স্যার ওনারে ধরেন আদালত অব্যাহতি দিছে, পরবর্তীতে কি স্যার এই সম্পূরক চার্জশিটের ভিত্তিতে কি ওনারে আবার পরবর্তীতে ওনার বিরুদ্ধে চার্জশিট আনা যায় কিনা স্যার? না, আনে না সাধারণত, আর আনলে 5-6 নিতে চলে যাবে, ওয়াশমেন্টের আবেদন করবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? স্যার আমি না পুরোপুরি শুনি নাই স্যার, বলছি যে সাউন্ডটা আনে না সাধারণত, যদি আনে তাহলে 561 ক ধারায় ওয়াশমেন্টের আবেদন করবেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, একজন প্রশ্ন করতে, ফার্দার ইনভেস্টিগেশন আর জুডিশিয়াল ইনকোয়ারি ডিফারেন্স কি? ইনভেস্টিগেশন করে পুলিশ অফিসার আর ইনকোয়ারি করে ম্যাজিস্ট্রেট, এটাই ডিফারেন্স। আর কোনো প্রশ্ন আছে অনলাইনে ভাই আপনাদের? বলেন। অনলাইনে আপনারা মোটামুটি অনেকজন আছে যারা কখনোই কোনো প্রশ্ন করেন না, নীরবে নিভৃতে শুনেন। যদি আপনাদের এখানে মানে লজ্জা পাওয়ার কিছু নাই, কেউ কোনো জিনিস না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। সবাইকে প্রশ্ন করার জন্য উৎসাহ প্রদান করা হলো। দেখেন, তো যেহেতু প্রশ্ন করতেছেন না, আমি ধরে নিচ্ছি আপনারা সব বুঝে ফেলেছেন।
তাহলে আমরা এখন 8 নম্বর প্রশ্নে চলে যাই। এটা বিবিআই, যা পড়তেছি সবই বিবিআই। আহ এই অপরাধ স্বীকার, দোষ স্বীকার বা স্বীকারোক্তি বা কনফেশন কি? মানে এটা বিভিন্ন নামে আসতে পারে। আসতে পারে অপরাধ স্বীকার কি, আসতে পারে দোষ স্বীকার কি, আসতে পারে স্বীকারোক্তি কি, আসতে পারে কনফিউশন না সরি কনফেশন। কনফেশন কি? তো অপরাধ স্বীকার আসলে কাকে বলে? এটা হলো যে আহ, অপরাধ স্বীকার হলো যে আপনার যখন কোনো ব্যক্তি নিজে অপরাধ করে নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেটাকে বলে অপরাধ স্বীকার, দোষ স্বীকার বা কনফেশন। মানে একজন ব্যক্তি হত্যা করে সে নিজেই নিজের দোষ স্বীকার করতেছে, এটারে বলে হচ্ছে আপনার দোষ স্বীকার, অপরাধ স্বীকার বা কনফেশন। এখন এই অপরাধ স্বীকারের কোনো সংজ্ঞা আমাদের ফৌজদারি কার্যবিধিতেও দেয় নাই, আমাদের সাক্ষ্য আইনেও দেয় নাই। সাক্ষ্য আইনে যেটা দিয়েছে সেটা হলো অ্যাডমিশন বা স্বীকৃতির সংজ্ঞা। বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, লিখিত বা ডিজিটাল রেকর্ডকে, মানে যে বিষয় নিয়ে বিচার হচ্ছে এই বিষয় সম্পর্কে মৌখিক বিবৃতি বা লিখিত বিবৃতি বা ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড মানে হলো এখন এই যে অডিও ভিডিও, এটা হলো ডিজিটাল রেকর্ড, তাকেই বলে হচ্ছে স্বীকৃতি। আর স্বীকৃতিটা স্বীকারোক্তিতে বা দোষ স্বীকারে পরিণত হয় তখন যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করতে, যে আমি অমুকরে হত্যা করছি, আমি অমুকরে হত্যা করছি, প্রথমত এটা এক ধরনের স্বীকৃতি, কারণ এটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত। পরবর্তীতে এই স্বীকৃতিটা স্বীকারোক্তি হয়ে যাচ্ছে, কারণ কারণ নিজের দোষ নিজে স্বীকার করতেছে। তাহলে এটা বলা যায় যে সকল দোষ স্বীকারই প্রথমত এক প্রকারের কি স্বীকৃতি, পরবর্তীতে সেটা হচ্ছে কি দোষ স্বীকার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই দোষ স্বীকারের একটা শর্ত আছে। শর্তটা হলো যে আপনি আত্মপক্ষ সমর্থন করে যদি স্বীকার করেন তাহলে সেটা স্বীকারোক্তি হবে। আপনি যদি বলেন যে বদরুজ্জামান সাহেব আমারে মারতে আসতেছিল, এই কারণে উনারে আমি মারছি, উনারে যদি আমি না মারতাম তাহলে আমি নিজেই মারা যাইতাম, এটা আপনি নিজের আগে বাঁচানোর চেষ্টা করতেছেন। আত্মপক্ষ সমর্থন করে যে বিবৃতি দেবেন এটা কিন্তু স্বীকারোক্তি বলে গণ্য হবে না। স্বীকারোক্তি হতে হবে তখনই যখন ওই যে এক মহিলা বলছিল আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই। সোশ্যাল মিডিয়ার বদৌলতে সবার এই বিষয় দেখছেন হয়তো বা ভিডিও, যে আবেগে কাজ করছে বিবেকে কাজ করে নাই। এটাই এক ধরনের কি বলেন দোষ স্বীকার, অপরাধ স্বীকার বা স্বীকারোক্তি। এখন ভাই এই স্বীকারোক্তি রেকর্ড করতে পারে কে? স্বীকারোক্তির বিভিন্ন আপনার ক্যাটাগরি আছে, এটা ক্লাসিফিকেশন আছে। স্বীকারোক্তিরে প্রথমত আমরা যখন সাক্ষ্য আইন পড়বো স্বীকারোক্তিরে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত 3 ভাগে, কেউ 2 ভাগেও করতে পারেন, 3 ভাগেও করতে পারেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, যার যা সুবিধা সেই কই ভাগে করেন। ম্যাজিস্ট্রেটের কাছে যদি কেউ দোষ স্বীকার করে এটাকে বলে জুডিশিয়াল কনফেশন বা বিচারিক দোষ স্বীকার। ম্যাজিস্ট্রেট ছাড়া দুনিয়ার যে কারো কাছে যদি দোষ স্বীকার করে, পুলিশ হোক, ডাক্তার হোক, যে কারো বন্ধু হোক, বান্ধবী হোক, যার কাছেই করেন না কেন, এটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, মানে বিচার বহির্ভূত দোষ স্বীকার। আর একবার দোষ স্বীকার করার পরে, যদি ম্যাজিস্ট্রেটের কাছে আপনি একবার দোষ স্বীকার করছেন, একবার দোষ স্বীকার করার পরে যদি সেই দোষ স্বীকার আবার সাধারণত কোর্টে যখন একবার দোষ স্বীকার করে তখন আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দেয় যে আমি যে দোষ স্বীকার করছি ভয় পেয়ে ভুলে বা প্রতিশ্রুতি পাইয়ে করছিলাম, তো আমি আমার দোষ স্বীকার মানে প্রত্যাখ্যান চাই। তো এটার বলে রেট্রাক্টেড কনফেশন বা প্রত্যাহারিত দোষ স্বীকার। তাহলে দোষ স্বীকার মূলত 3 প্রকারই, জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল আর একটা কি রেট্রাক্টেড। এছাড়া আর একটা দৃষ্টিকোণ থেকে দোষ স্বীকারের 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইনকালপেটরি আর একটা হচ্ছে এক্সকালপেটরি। ইনকালপেটরি কনফেশন হচ্ছে যখন নিজেকে জড়াই দোষ স্বীকার করে। আমি বললাম যে আমি তো হত্যা করছি, আমার সাথে হত্যাকাণ্ডে তানভীর, আনোয়ারুল হক, নূরজাহান, মুন্নি, আরিফ, বিথিকা এরাও আমার সাথে ছিল, এরাও ওই হত্যাকাণ্ডে জড়িত। এটাই হলো আপনার ইনকালপেটরি কনফেশন। আর এক্সকালপেটরি কনফেশন মানে হলো, এক্সকালপেটরি অ্যাকচুয়ালি কনফেশনের পর্যায়ে বলা যেতে পারে নাও, মানে কম পড়ে। কিভাবে? নিজেরে না ধরায় যদি দোষ স্বীকার করে যে আমি ছিলাম বাট আমি হত্যা করি নাই, অমুক 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 করছি, মানে আমি এই জায়গায় নিষ্পাপ ছিলাম, আমার ভয় দেখাইয়া নিয়ে গেছে বা আমি করি নাই। তো এই যে যে নিজেরে না জড়াই যে দোষ স্বীকার, এটারে কি বলে এক্সকালপেটরি কনফেশন। সো এই হচ্ছে মোটামুটি দোষ স্বীকারের আহ মোটামুটি যে বিধান। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে দোষ স্বীকারটা রেকর্ড করে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 164 ধারায়, 164 ধারায় বাট 164 ধারায় দোষ স্বীকার কোন পদ্ধতিতে রেকর্ড করবে সেটা বলা আছে কততে, 364। 364। সো
364-র সাথে সম্পর্ক আছে কার? 164, মানে কোন বিধান অনুসারে কোন ভাষায় হবে, তারপরে কে কে স্বাক্ষর করবে, এই যে যে বিধিবিধান গুলো আছে এটা আছে 364, আর দোষ স্বীকার যে রেকর্ড করতেছে এটা আছে কততে? 164। তো আমরা, এই হলো মূল কথা। আমরা সরাসরি চলে আসি তোরে, আসেন। দোষ স্বীকার, স্বীকারোক্তি বা কনফেশন কি? যদি কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন ব্যতীত সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের দোষ নিজে স্বীকার করে, তাকে দোষ স্বীকার বা স্বীকারোক্তি বলে। স্বেচ্ছায় শব্দটা বলতেন কিসে বলেন? স্বেচ্ছায়। স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায়। ফৌজদারি কার্যবিধির 164 এক ধারা অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড গ্রহণ করতে পারে। কে কে পারে দেখেন। প্রথমত পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অবশ্যই সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত। তো মন যাতায় লিখে দিয়েন একটা জিনিস এভাবে তো মনে থাকলো যে দোষ স্বীকার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার রেকর্ড করতে পারে। এরপরে চলে আসি যে মামলার কোন পর্যায়ে এই কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা যায়। ও আরেকটা কথা বলে রাখি, 164 ধারায় শুধু যে দোষ স্বীকারে রেকর্ড করে তা না, 164 ধারায় কিন্তু বিবৃতিও রেকর্ড করা যায়। পুলিশ রেকর্ড করে কত ধারায়? 161 ধারায়। কার বিবৃতি? সাক্ষীদের। তাহলে পুলিশ কি আসামের বিবৃতি রেকর্ড করতে পারে? পারে না। কিন্তু ম্যাজিস্ট্রেট সাক্ষীর বিবৃতিও পারে, আসামির দোষ স্বীকারও পারে, উভয়টাই পারে। ম্যাজিস্ট্রেট কত ধারায়? 164 ধারায়। সাক্ষীর বিবৃতি রেকর্ড করলে সেটা বলে স্টেটমেন্ট, আর আসামির দোষ স্বীকার রেকর্ড করলে সেটা বলে কি? কনফেশন। বুঝতে পারছেন? ম্যাজিস্ট্রেট দুইটাই পারে। কত ধারায়? 164 ধারায়। তো আমরা একটু করি দেখেন, কখন বা মামলার কোন পর্যায়ে। ধারা 164 এক অনুযায়ী উপরে বর্ণিত ম্যাজিস্ট্রেটগণ বিবৃতি বা দোষ স্বীকার গ্রহণ করতে পারবেন। আন্ডারলাইন করবেন, তদন্তের সময়, অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে, যে কোনো সময়। অ্যাকচুয়ালি মূল যে বিধান সেটা হলো 164 যে দোষ স্বীকার, এটা রেকর্ড করার নিয়ম হচ্ছে বিচার শুরুর আগে। বিচার শুরুর আগে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 164 ধারা জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট 364 ধারার বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন। অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের সময় 164 ও 364 ধারা যৌথভাবে অনুসরণ করতে হয়। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। এখন ভাই আমি একটা কথা সবসময় বলি, ভালোর তো কোনো শেষ নাই। আপনি যদি পারেন 164 সাবসেকশন যতগুলো আছে সবগুলো লিখবেন, 364 সাবসেকশন যতগুলো আছে ততগুলা লিখবেন। বাট আমার তো সময় কম, আমরা তো দুর্বল, আমাদের তো এত সময়ের সুযোগ নাই। আমি কম পরিশ্রম দিয়ে মোটামুটি 50 পাওয়া যায় সেই টার্গেট আমার করতে হবে। তাহলে আপনার যার মনে থাকবে না আপনি সেইভাবে লিখবেন যে ফৌজদারি কার্যবিধির 164 ও 364 ধারার বিধান অনুসারে দোষ স্বীকার রেকর্ড করার পদ্ধতি সমূহ নিম্নে আলোচনা করা হলো। তারপরে আপনি স্টার দিয়ে দিয়ে লিখে যাবেন। উপরে কোনটা 164 কোনটা 364 এটা আলাদা করে নিচে আইডেন্টিফাই করার দরকার নাই। বুঝেন কিনা? এটা হলো কার জন্য প্রযোজ্য? যে ওই সাবসেকশন ঠিকভাবে লিখতে পারেন না বা মনে থাকে না। এটা লিখলে আপনি পাস হয়ে যাবেন, শুধু পাস না, আপনি ভালো মার্কস পাবেন যদি মূল বিষয়বস্তুটা ওখানে আপনি লিখে দিয়ে আসতে পারেন। আর আমরা যে বিষয়টা লিখেছি দেখেন, এখানে প্রথম তিনটা আছে 164, পরের দুইটা বা একটা আছে 364। কিভাবে দেখেন যে, এবং এটা মনে রাখা খুব সহজ। দেখেন, ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম দোষ স্বীকারকারীকে সতর্ক করে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন, এবং যদি তিনি স্বীকার করেন তাহলে তা বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এটা তো খুব বেশি কঠিন না। ম্যাজিস্ট্রেট যার দোষ স্বীকার রেকর্ড করবে তারে বলবে যে তানভীর, আপনারে সতর্ক করা হলো, আপনি দোষ স্বীকার করতে বাধ্য না, যদি দোষ স্বীকার করেন তাহলে আপনার বিরুদ্ধে এটা বিচারে ব্যবহার করা যাবে। এই কথাটা আছে কততে? 164। এই যে দেখেন, আমি জায়গায় কোনো সাবসেকশন লিখছি, কোনো সাবসেকশন কিন্তু নাই। তারপরে দেখেন, দোষ স্বীকারকারী বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে সন্তুষ্ট হন যে দোষ স্বীকার স্বেচ্ছায় করা হচ্ছে, তখন ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ করা শুরু করবেন। তাহলে প্রথমে সতর্ক করবেন নাকি? আর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এটা সে স্বেচ্ছায় করতেছে তাহলে সেটা লিপিবদ্ধ করবেন। উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় দোষ স্বীকার স্বতঃস্ফূর্ত ভাবে বা স্বেচ্ছায় করছে না, তখন তিনি তা লিপিবদ্ধ
করবেন না, এই কথাটাও কত 164। তাহলে খুবই ইজি যে প্রথমে সতর্ক করে দিবেন, এটাও 164। যদি মনে করে যে স্বেচ্ছায় করতেছে রেকর্ড করবেন, যদি মনে করে যে স্বতঃস্ফূর্তভাবে করতেছে না তাহলে রেকর্ড করবেন না, এটাও কত 164। তারপরে দেখেন আহ স্যার স্যার এটা ধারা উল্লেখ না করলে হবে না? কে প্রশ্ন করলেন, আপনার নাম কি? শাহ শাহ আলম স্যার। শাহ আলম সাহেব কি প্রথম থেকে ছিলেন? না স্যার, মাঝখানে ছিলাম না, আমি ওই এই যে একটু আগে দোষ স্বীকারের প্রশ্নে ছিলেন? হ্যাঁ ছিলাম। দোষ স্বীকারের প্রশ্নে তো বললামই, যদি আপনার ধারা উল্লেখ মনে না থাকে বলবেন যে 164 ও 364 ধারার বিধানের আলোকে দোষ স্বীকার রেকর্ড করার পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। তাহলে ধারা তো আমি উপরে একবার উল্লেখ করে দিলাম, জি জি স্যার, ঠিক আছে। বুঝছেন? জি আরে স্যার। এই জায়গায় যে ধারা লিখছে এটা মনে রাখা খুব কঠিন না। আপনি প্রথমে সতর্ক করতেছে এটাও 164, লিপিবদ্ধ করতেছে এটাও কত 164। তারপর দেখেন দোষ স্বীকার লিপিবদ্ধ করার পর এর নিচে পাদদেশে একটি স্মারক মন্তব্য লিখবেন যে আমি দোষ স্বীকারকারীকে বুঝিয়ে বলেছি, মানে ম্যাজিস্ট্রেট, এই আমিটাকে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট বলতেছে যে আমি অমুককে বুঝিয়ে বলেছি যে তিনি দোষ স্বীকার করতে বাধ্য নন, এবং যদি তিনি ইহা করেন তাহলে দোষ স্বীকারকারীর বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং আমি বিশ্বাস করি যে এই দোষ স্বীকারোক্তি স্বেচ্ছাপ্রণোদিতভাবে করা হয়েছে, এটা আমার উপস্থিতিতে ও শুনে করা হয়েছে, এবং স্বীকারোক্তিকারীকে এটা পড়ে শোনানো হয়েছে, এবং তিনি এটা নির্ভুল বলে স্বীকার করেছেন, এবং তিনি যে বিবৃতি দিয়েছেন এটাতে তার পূর্ণাঙ্গ ও সত্য বিবরণ রয়েছে। এটাও কত 164। তো এটাও যে হুবহু লিখতে হবে এমন কোনো কথা নাই, মানে আমি ম্যাজিস্ট্রেট মনে করতেছি যে অমুকে দোষ স্বীকার করছি, করার আগে তারে সতর্ক করছি, সে সবকিছু শুনে বলে নিজেই দোষ স্বীকার করছে, দোষ স্বীকার করার পর ওটা লিপিবদ্ধ করছি, করার পর তারে পড়ে শোনাইছি, পড়ে শোনানোর পরে সে বলছে যে না ঠিকঠাক আছে। বুঝেন নাই বোধ হয়? এটাও কত 164। তাহলে আমার এখানে 164 তিনটা পয়েন্ট আছে, সতর্ক করবেন, লিপিবদ্ধ করবেন, আর স্মারকলিপি, এই তিনটাই কত 164। তারপরে দেখেন যে দোষ স্বীকারোক্তি আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় বা অভিযুক্তের ভাষায় লিপিবদ্ধ করতে হবে এবং তা অভিযুক্তকে পড়ে শোনাতে হবে। এটা আছে কততে 164। দোষ স্বীকার যে এটা আদালতের ভাষায় অথবা কার ভাষায়, ইংরেজি ভাষায় অথবা কার ভাষায়, অভিযুক্তের ভাষায় লিপিবদ্ধ করতে হবে, এবং অভিযুক্তরে কি করতে হবে পড়ে শোনাতে হবে। এই কথাগুলো আছে কত ধারায় 364 ধারায়। তাহলে স্বাক্ষরের যে বিষয়টা এটা আছে কত ধারা 364। তারপরে দেখেন যে সম্পূর্ণ জবানবন্দি সত্য বলে স্বীকার করলে তখন ম্যাজিস্ট্রেট ও দোষ স্বীকারকারী উভয় এতে স্বাক্ষর করবেন। তাহলে লিপিবদ্ধ করতে হবে কোন ভাষায়, এটা আছে 364। কে কে স্বাক্ষর করবে এটাও আছে 364। তারপরে দেখেন দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবশ্যই সরকার প্রদত্ত যথাযথ ফর্মে লিপিবদ্ধ করতে হবে। কোন সাদা কাগজে একটা দাড়ি আছে ওটা কাটেন, দাড়ি পাইছেন না? ওই ফর্মে হবে। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি সরকার কর্তৃক প্রদত্ত ফরমে লিপিবদ্ধ করতে হবে। আপনারা বলেন তো ফৌজদারি কার্যবিধির কত তফসিলে ফরম সমূহ আছে? কত তফসিল? পঞ্চম তফসিলে ফরম সমূহ আছে। ওই জায়গায় যাই দেখবেন যে দোষ স্বীকারের ফরম আছে, সমনের ফর্ম আছে, ওয়ারেন্টের ফর্ম আছে, দোষ স্বীকারের ফর্ম আছে, হুলিয়ার আছে, ক্রোকের আছে, এই যত সব ফর্ম সবকিছু আছে কত কত তফসিলে? পঞ্চম তফসিলে। কোন সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া যাবে না। সাদা কাগজে কি করা যাবে না? স্বীকারোক্তিমূলক জবানবন্দি করা যাবে না। তবে আবুল কালাম মোল্লা বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট 164 ধারার অধীন প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা পালন করলে তা গ্রহণযোগ্য হবে। 164-3 কি আছে এটা জাস্ট এইভাবে মনে রাখেন যে যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয় যে ফর্ম পাওয়া যাচ্ছে না, বা এরকম পরিস্থিতির উদ্ভব হয় যে ম্যাজিস্ট্রেট ঠিকঠাক তারা সবকিছুই বুঝাই দিছে, তাহলে সাদা কাগজেও রেকর্ড হতে পারে যদি সরল বিশ্বাস থাকে আর কি। তাহলে আমার এখানে 164 আর 364 যে বিধানটা হলো যে প্রথমে তারা বুঝাই দিবে যে আপনি তো স্বীকার করতে চান কিনা, এটা 164।
সে যদি স্বেচ্ছায় করে রেকর্ড করবে 164, এরপর স্মারকলিপি থাকবে, যে আমি তারে বুঝাই বলছি, সে সবকিছু বুঝে দোষ স্বীকার করছে, দোষ স্বীকার রেকর্ড করা হয়েছে এবং তারে পড়েও শোনানো হয়েছে, এটাও কত 164। দোষ স্বীকার কে কে কোন কোন ভাষায় হবে 364, কে কে স্বাক্ষর করবে 364, এবং দোষ স্বীকার নির্ধারিত ফর্মে হতে হবে, সাদা কাগজে হওয়া যাবে না। বুঝতে পারছেন? এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এর সাক্ষ্যগত মূল্য কি, মানে এই যে জবানবন্দিটা দিল এর কোন সাক্ষ্যগত মূল্য, মানে এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে আসামির সাজা দেওয়া যাবে কিনা। তো এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, মনে রাখা দরকার, যে এই জায়গায় মোটামুটি এই সেম প্রশ্ন সাক্ষ্য আইনেও আছে। তো আপনি জাস্ট যদি দোষ স্বীকারোক্তিটা মানে স্বেচ্ছা প্রণোদিত হয় এবং সেটা যদি জুডিশিয়াল কনফেশন হয়, তাহলে এটার সাক্ষ্যগত মূল্য বেড়ে যায়। কিন্তু জুডিশিয়াল কনফেশন ছাড়া যদি কোনো পুলিশের কাছে দেন, পুলিশের কাছে তো গ্রহণযোগ্য হয়ই না, পরে জানবো, অন্য কারো কাছে দেন সেটা গ্রহণযোগ্য হতে পারে, বাট সাক্ষ্যগত মূল্য কার বেশি? জুডিশিয়াল কনফেশনের বেশি। একটু পড়ি দেখেন, সেকশন 64 প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর নির্ভর করে একজন আসামিকে দণ্ডাদেশ দেওয়া যায় কিনা। বিচারিক দোষ স্বীকার যদি সত্য ও স্বপ্রণোদিত হয় তাহলে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। আন্ডারলাইন করেন, কোন দোষ স্বীকার? বিচারিক দোষ স্বীকার। এবং এখানে একটু উল্লেখযোগ্য, আপনারা এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কেস রেফারেন্স দেওয়া লাগবে, যে দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য, এই প্রশ্নটা যদি আসে তাহলে অবশ্যই কেস রেফারেন্স কি বলেন দিতে হবে। কাজী মাহবুবউদ্দিন আহমেদ ওরফে মাহবুব বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে, দোষ স্বীকারোক্তি স্বেচ্ছায় দেওয়া হলে এবং তা সত্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবহার করা যায়। স্বীকারোক্তি স্বেচ্ছা ও সাবলীল হলে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের উপর নির্ভর করে দোষী সাব্যস্ত করা যায়, এই জন্য সমর্থনমূলক প্রমাণের প্রয়োজন নেই। বুঝছেন? অপরদিকে পরেরটা দেখেন, রাষ্ট্র বনাম ইসলাম উদ্দিন 13 BLC 81 মামলায় বলা হয়েছে যে যখন একটা আইনের এক নিষ্পত্তিগত একটা নীতি যে বিচারিক দোষ স্বীকারোক্তি যদি সত্য ও স্বেচ্ছামূলক বলে পরিগণিত হয় তাহলে দোষ স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে। আন্ডারলাইন করেন, এই প্রশ্ন এইভাবেও আসতে পারে যে দোষ স্বীকার দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে, ফৌজদারি কার্যবিধির প্রাসঙ্গিক বিধান উল্লেখে আলোচনা করুন। তাহলে কিন্তু উত্তর একই, এবং লাস্টে এই লাইন দিয়ে এই কেস রেফারেন্স দিয়ে শেষ করবেন। বুঝতে পারছেন? তাহলে দোষ স্বীকারোক্তি সাধারণত দণ্ড প্রদানের ভিত্তি হতে পারে যদি দোষ স্বীকারোক্তিটা কি হয় বলেন, বিচারিক দোষ স্বীকার হয়। একজন লিখছেন, তার দোষ স্বীকারের উপর ভিত্তি করে দণ্ড প্রদানের প্রশ্নের উত্তর লেখার সময় 243 ধারা কি লেখা যাবে? 243 ধারা এখন আমরা পড়ছি। 243 ধারা আপনি তো এখন বাংলা সিনেমার মিজু আহমেদের ডায়লগ দিতে হয়, লেটাবেটা করে ফেলতেন। লেটাবেটা মানে হলো যে 243-এ যেটা ভাই এই প্রসঙ্গ টানছেন যেহেতু, ওইটা সামনে ওই ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতের বিচার পদ্ধতির সময় বলতাম, ওটা হলো প্লি অফ গিলটি। ওটা কিন্তু কনফেশন না, ওটা কি প্লি অফ গিলটি। চার্জ গঠনের সময় যে দোষ স্বীকার করে আপনি কি দোষী নাকি নির্দোষ, ওটা হলো প্লি অফ গিলটি। আর এটা হলো কনফেশন, দুইটা কিন্তু এক জিনিস না। আর ওই দোষ স্বীকারে তো সাথে সাথেই ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে, আর ওই জায়গা তো ওই দোষ স্বীকার তো ম্যাজিস্ট্রেটের কাছেই করে বা আদালতেই করে, ওই দোষ স্বীকার অন্য কাছে করার, অন্য কারো কাছে করার সুযোগ নাই। তো দুইটা কমপ্লিটলি দুই জিনিস, আলাদা জিনিস না, মানে এক জিনিস না, সরি। দেখেন এমনকি 164 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তি পরবর্তীতে প্রত্যাহার করে নিলে ও উক্ত প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তির দণ্ডের ভিত্তি হতে পারে। মানে আপনি যদি একবার ওই প্রত্যাহার করে নেন, প্রত্যাহার করে নেওয়ার পরও এটা দণ্ডের ভিত্তি হতে পারে যদি ম্যাজিস্ট্রেট মনে করে, আদালত মনে করে যে না সে ঠিকঠাকই দিছে। প্রত্যাহার করে, আপনি প্রত্যাহার করলেই তো হবে না, প্রত্যাহার করার অনুমতি দিবে কে? আদালত। যদি এমন স্বীকারোক্তি সত্য ও স্বেচ্ছামূলক হয়, দোষ স্বীকার একবার সত্য এবং স্বেচ্ছামূলক প্রমাণিত হলে সেটা প্রত্যাহার করা হয়েছে শুধুমাত্র এই কারণে দণ্ড প্রদানের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলে বিবেচিত হবে না। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে দোষ স্বীকারোক্তি যদি সত্য
স্বেচ্ছা প্রণোদিত হয় এবং সেটা যদি বিচারিক দোষ স্বীকার হয় তাহলে সেটা দণ্ড প্রদানের ভিত্তি হতে পারে। এই কথাটুকু কিন্তু এই জায়গায় লেখা নাই, বাট আপনারা যে কোনো প্রশ্ন ওই শেষ করার পরে একটু দুই চার কথা বলে দিবেন। ধরেন আপনি একজনের বাসায় বেড়াতে গেছেন, তার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করছেন, খাওয়ার পরে হাইটে চলে আসছেন, মানে আপনি যে আহ যে ভাই ধন্যবাদ, একটু যে সৌজন্যমূলক কথাটা বলা দরকার এগুলা কিছু বলেন নাই, তাহলে এটা কি অসৌজন্যমূলক হলো না বলেন? তাহলে বিষয়টা পরীক্ষার খাতাও তাই, আপনি উত্তর লিখছেন কিন্তু ওই জায়গায় দুই চার কথা না বলিয়া সরাসরি নতুন প্রশ্নে চলে গেছেন, বিষয়টা অনেকটা এরকম। খাবার ভালো না হলে আপনি গেছেন একজনের বাসায় দাওয়াত খাইতে, এখন আপনার আমাদের হাদিস বলি একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমার যদি রুচি হয় খাও, না হইলে খায়ও না, কিন্তু খাবার নিয়ে বাজে মন্তব্য করো না। মানে রান্না ভালো হয় নাই, তেল বেশি হয়ে গেছে, কাঁচা রইছে, চাল শক্ত, এই টাইপের যে কথাগুলো আমরা বাঙালিরা বলি, সেই লোক কষ্ট করে খাবারের আয়োজন করতে, আমরা খাইয়েও আসছি আবার বদনামও করে আসছি। দেখেন তো 164 ধারা বিবৃতি, এই প্রশ্নটা শেষ, অল্প একটু কথা দেখি যে 164 ধারায় আসামির দোষ স্বীকার ছাড়াও সাক্ষীদের বিবৃতি লিপিবদ্ধ করা হয়। প্রথমেই বলেছি মামলার তদন্ত চলাকালীন ফৌজদারি কার্যবিধি 164 ধারার অধীন সাক্ষীদের প্রদত্ত জবানবন্দি প্রকৃত প্রমাণ নয়, আন্ডারলাইন পয়েন্ট, এটাও প্রকৃত প্রমাণ নয়। সাক্ষীর এরূপ বিবৃতি কেবল এভিডেন্স অ্যাক্ট এর 145 ধারা অনুসারে জেরা করার সময়ের জন্য আসামি পক্ষ ব্যবহার করতে পারে, জেরার ক্ষেত্রে ব্যবহার করতে পারে। 145 ধারার কাহিনী তো আপনারা জানেন। তো এই যে যে দোষ স্বীকার, এই প্রশ্নটা ভিভিআই বা এর আগে যা বললাম সেটাও গুরুত্বপূর্ণ। আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে করতে পারেন, অনলাইন অফলাইন। এটা বহুবার বলছি, যদি নাম মনে থাকে নাম দিবেন, আর যদি উচ্চ আদালতের নজির মনে থাকে নজির। আচ্ছা, অনলাইনে কোনো প্রশ্ন আছে ভাই? করেন। এই অনলাইনে কোনো প্রশ্ন আছে? স্যার যে প্রশ্নটা পড়াইলেন 164 ধারার, এইখানে কি স্যার দুইটা রেফারেন্সে দিতে হবে? মানে দুই ক্ষেত্রে দুই রকম করে যখন প্রশ্ন আসবে, দুইটা মানে দিলে ভালো, দুইটা আর মনে রেফারেন্স। না থাকলে তো কিছু করার নাই মাহমুদ। স্যার দুইটা দিলে ভালো, আর মনে না থাকলে তো কিছু করার নাই, মনে না থাকলে লিখে দিয়ে উত্তর আদালতের নোটিশ। আচ্ছা স্যার, ঠিক আছে। মানে এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে, আপনি সেইটা বুঝাইলেন আমাদেরকে এখানে, যে একটা হলো দ্বন্দ্বাদেশ দেওয়া যাবে কিনা, আর হলো দোষ স্বীকারের ভিত্তিতে দ্বন্দ্ব জি দিলে জি বৈধ হবে না অবৈধ হবে, এইরকম। জি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? জি না স্যার। ঠিক আছে। প্রশ্ন না থাকলে আজকে এই পর্যন্তই। আগামীকাল আসেন, আগামীকাল বিকাল 5টা 30-এ পড়া আছে। আগামীকাল নারাজি পিটিশন শুরু করব আমরা। তো মঙ্গলবারও আছে, বুধবারেও আছে, বৃহস্পতিবারও আছে, শুক্রবারও আছে, আর শনিবারে পরীক্ষা আছে। স্যার আগামী শুক্রবারেও কি সকালে ক্লাস স্যার? না, শুক্রবার সকালে না, বিকালে ভাই। শুক্রবারে একদিনই সকালে ছিল। স্যার এখন থেকে কি প্রতিদিন ক্লাস? সেটা বলে দিব, আপাতত 4 দিনের আপডেট দিলাম, 4 দিন মনে করেন। পরীক্ষা স্যার কত থেকে কত নিবেন? পরীক্ষা তো শনিবারে দেওয়ানি আর সুনির্দিষ্ট 100, দুইটা মিলাই 100। ও আচ্ছা, জি স্যার। আর কারো প্রশ্ন আছে? নিঃসন্দেহে স্যার নিঃসংকোচে করেন। হ্যাঁ বলেন। স্যার কালকেও কি ক্লাস নেবেন? কালকে তো মঙ্গলবার। একবার বলছি কিন্তু কালকেও ক্লাস আছে 5টা 30। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন বলেন। স্যার ওই যে আমি স্যার ওই যে দেওয়ানি কার্যবিধির স্যার কিছু ক্লাস মিস করছি স্যার, ওইটা আমি কিভাবে পেতে পারি স্যার? ওইটা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি দিয়ে দিব আপনারে। আচ্ছা, থ্যাংক ইউ ইউটিউবে স্যার। আছে, আর খুঁজে না পেলে আমার হোয়াটসঅ্যাপে নক দেন, আমি প্লে লিস্ট দিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর যদি কারো প্রশ্ন না থাকে আজকে এই পর্যন্তই ভাই। আল্লাহ হাফেজ। আর হোমওয়ার্ক দেখাই আচ্ছা, দেবো আল্লাহ ভাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।